আমরা চাই আপনাদের এই জার্নিটা খুবই স্মার্ট, স্ট্যান্ডার্ড এবং খুব ভালোভাবে যেন হয়। ক্লাস টাইম 9টা 30 থেকে 10টা নেওয়া যায় না, দুঃখিত, ক্লাস টাইম 7টা 30 থাকবে। কারণ আপনি হয়তো, আপনার জন্য হয়তো 7টা 30 সমস্যা, আরেকজনের জন্য 10টায় সমস্যা। তাই আমরা ভর্তি নিচ্ছি আপনাকে 7টা 30 বলে, 7টা 30 থাকবে। তারপরেও বিশেষ কারণে কখনো যদি ক্লাস একদিন, 2 দিন বা সামনে কিছু নিতে হয়, তা আপনাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিই। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমরা ক্লাসে চলে যাব। আর কোনো প্রশ্ন থাকলে প্রতিদিন আমি আপনাদের সাথে আসবো। সাউন্ড একদম কম, সাউন্ড কম না, এটা আপনার সমস্যা। অন্যরা কি সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। যে সাউন্ড কম ভাইয়া সাউন্ড করছেন। কোয়ালিটি এবং ভিডিও সব ওকে। হ্যাঁ, কারো ওকে। সমস্যা যে, থাকলে এটা ব্যক্তিগত নেট সমস্যা। হ্যাঁ, না, পার্সোনাল। বিষয়টা বলে দিই তাহলে, আমরা সবাই তো পরিবার। যার সাউন্ড কম কিছু কারণে হতে পারে, নাম্বার ওয়ান, আপনি জুমের মধ্যে আছেন, জুমের মধ্যে থাকাকালীন সময় যদি আপনার কোনো ফোন আসে, তখন সাউন্ডটা একদম ল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি জুম থেকে লিভ নেবেন, লিভ নিয়ে আবার জয়েন করবেন। অথবা আপনি যে ডিভাইসটা ব্যবহার করছেন ওই ডিভাইসের সাউন্ড কোয়ালিটিতে সমস্যা। জি, অসংখ্য ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমরা কি অবস্থা? স্যার স্যার আমরা ক্লাসের দিকে চলে গেলাম স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনার পাঞ্জাবিটা তো আমার কাছে আমার ওই সেই লাগছে। গ্রুপটাতে একটু কাইন্ডলি এডমিন করে দিয়েন তাহলে ওই জি স্যার। ওই গ্রুপে আমি ওই লেকচার গুলো পোস্ট করবো তো তাহলে। হ্যাঁ, 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 অ্যাডমিন এখনই করে দিচ্ছি স্যার। ওকে। স্যার আজকের ক্লাস তো লাইভ লাইভে দিতে চাচ্ছিলাম স্যার। তাহলে শেষের দিকে দিই একটু ওদের সাথে ইনফর্মালি কথা বলি। আপনি একটু আমার ওই ইয়া থেকে দিলে তো হবে তাই না? ফেসবুকে যে আমি। হ্যাঁ, আপনিও পারবেন ওখান থেকে, জাস্ট শুধু ওকে। আপনি লাইভ দিয়ে দিন। স্যার ঠিক আছে আপনাকে সালাম ইনশাল্লাহ। দিচ্ছে রবিউল ভাই স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম আসসালাম। ঠিক আছে ইনশাল্লাহ আমি ফোন করবো। ওকে। ওকে স্যার, আমরা ক্লাসের দিকে চলে গেলাম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা। রেকর্ডিং দিলাম, হ্যাঁ। ও রেকর্ডিং তো আছে, হ্যাঁ। তো আসসালামু আলাইকুম, সবাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে আশা করি ইনশাল্লাহ। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। তো সেটা হলো আমি একটু আগে স্ক্রিন শেয়ার করে দেখাই যে আমরা আমি আমাদের প্রত্যেকদিন কি কাজ করব। ওকে, খেয়াল করে দেখো। আহ, সালামু আলাইকুম স্যার, ভালো ওকে। আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কাজ হলো ইংলিশ পড়ার জন্য আমাদের যদি খুব কম সময়, আহ আমি পড়ানোর পর 1 ঘন্টা সময় অন্তত পক্ষে দিবা। একটু আমার রিকোয়েস্ট। ক্লাস 1.5 ঘন্টার মতো হবে। তোমার সবকিছু বাদ, মানে মোটামুটি কাটছাট করে 1.5 ঘন্টার মতো করে ধরে রাখো। তারপরে আমি যে হোমওয়ার্কটা দেবো, কাইন্ডলি শুধু এটার উপর একটু কাজ করবা। আমার বিশ্বাস যে একটা ইমপ্রুভমেন্ট ঘটবে। তো আজকে আমি 2টা প্র্যাকটিস করাবো। বুঝছো কিনা? আমাদের মূল টার্গেট হলো ট্রান্সলেশন থ্রু ফ্রি হ্যান্ড রাইটিং। খেয়াল করে দেখো, আজকে আমি 2টা কথা বলবো, মানে মানে ট্রান্সলেশনের বেসিকটা ইমপ্রুভমেন্টের জন্য দুইটা দুইটা কাজ। তারপরে তুমি কি কাজ করবা? আমি এখানে ধরো আমি গতকাল বাজারে আমার ছোট ভাইকে একটি নতুন বই আনন্দের সাথে কিনে দিয়েছিলাম। বুঝতে পারছো? মানে আমি যদি বাক্যগুলো অনেক ক্ষেত্রে দুর্বল, শিক্ষক আজ সকালে ক্লাসে ছাত্রদের একটি কঠিন পাঠ ধৈর্যের সাথে বুঝিয়েছেন। এটা একটা মানে বেসিক কতগুলা বাক্য আমি মানে কয়েকটা লেয়ারে বাক্যগুলা দিছি। প্রথমে ধরো একটু মানে মানে বাচ্চা বাচ্চা লাগবে, হ্যাঁ। এরপর আরেকটু ম্যাচিউর করে দিছি, বুঝছো বিষয়টা? আরেকটু ম্যাচিউর স্ট্যান্ডার্ড লেভেলে দিছি পার্ট 2 তে। তারপরে পার্ট 3 তে আমি কি কাজ করছি, একই স্ট্রাকচারে আমি ধরো আমাদের বিসিএস এর সাথে মিলাই ফেলছি। যেগুলো আমাদের, বুঝছো কিনা বিষয়টা? আমি তো বলছি আমরা অনুবাদটা পড়ার সময় কি কিসের দিকে খেয়াল রাখবো বলো? যেন আমাদের মানে সিচুয়েশনাল হয়। আমি যেই ভোকাবুলারি গুলো যেন আমি ওইগুলোই পিক আপ করতে পারি যেগুলো আমার রিটার্ন পরীক্ষা কাজে লাগবে। তাহলে আমার ক্লাসের শুরুতে একজন কথা দাও। এই যে আমি 20টার মতো বাক্য, এই বাক্যগুলো স্ট্রাকচার বজায় রাখার মাধ্যমে অনুবাদ প্র্যাকটিস করলে রচনা লেখার দক্ষতা বাড়বে ইনশাল্লাহ। আগে আমার ক্লাস শুরুর আগে কথা দাও যে এই যে আমি প্রত্যেকদিন প্র্যাকটিস শিট দেবো, তোমরা এটা পরিপূর্ণভাবে সলভ করবা কিনা।
ইনশাল্লাহ ইনশাআল্লাহ স্যার। স্যার। ইনশাআল্লাহ আচ্ছা, স্যার। ইনশাআল্লাহ তাহলে করবো। দাঁড়ান, জি স্যার এখানে প্রথমে প্রশ্ন আছে উত্তরগুলো আমি কি করছি দেখো। উত্তরগুলাতে আমি গতকাল বাজারে আমার ছোট ভাইকে নিয়ে গেছিলাম, তাহলে আমি আমি দিয়েছিলাম, তাহলে আই গেভ, বুঝছো কিনা, মাই ইয়াঙ্গার ব্রাদার। তাহলে এই যে আমি এই কোনটার পরে কোনটা সাবজেক্ট ক্লজ, এই যে আমি যে নিয়মটা পড়াই দিছি, এটা কোনটা ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার করছি, কোনটা ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করছি, অ্যাডভার্বিয়াল কোনগুলো কোনগুলো ব্যবহার করছি, এগুলো সুন্দর করে আবার ব্যাখ্যা দিয়ে দিছি। তাহলে তোমরা একটা কাজ করবা, সলিউশন দেখে আগে লিখে ফেলবা। বলো কি দেখে লিখবা খাতায়? সলিউশন। সলিউশন দেখে লিখবা। কত বাধ্য দেখছো? না স্যার, আগে নিজে আগে নিজে লিখি। আগে সলিউশন দেখে লিখবা নাকি আগে নিজে লিখে সলিউশন দেখবে, আগে কোনটা? নিজে আগে নিজে প্র্যাকটিস করে তারপরে। কোনো মতে সলিউশন দেখা যাবে না, সলিউশন তো একদম লাইন বাই লাইন। আর কোনোভাবে সম্ভব না আমি যেভাবে স্যার ব্যাখ্যা এটার করে দিই। পিডিএফ দিয়ে দিবেন? হ্যাঁ, পিডিএফ স্যার প্রত্যেকদিন এটার একটা প্রশ্ন দিয়ে দেবো, বুঝছো বিষয়টা? মানে আমি প্রথমে একদম আর তো ব্যাখ্যা করা সম্ভব না, আমি কোনটা কোনটার পরে কোনটা বসাইছি এটা ব্যাখ্যা সর লাইন নিচে দিয়ে দিচ্ছি। ওকে, ডান। তাহলে আমরা ক্লাসে চলে যাই, ক্লাসে। ওকে, তো এখন একটা হলো আমি ক্লাসে যাওয়ার আগে একটা বিষয়, কয়েকটা বিষয় একটু তোমার খাতায় লিখে রাখতে হবে, একটু লিখো। এটা হলো আমরা এটা আমার খুব গুরুত্বপূর্ণ অংশ, যে মাইন্ড ম্যাপিং। এটা একটা গুরুত্বপূর্ণ, এই পয়েন্ট আগে লিখে রাখো, মাইন্ড ম্যাপিং। ইংলিশ কত নম্বর বলো, শিরোনাম লিখো। ইংলিশ রিটেন, হ্যাঁ, ইংলিশ রিটেন। এই ছকটা আমার খুব গুরুত্বপূর্ণ, আমি তোমাদের একটু ছকটা আগে খাতায় লেখানো। শিরোনামটা এইভাবে করবা। আহ, এটা হলো মাইন্ড ম্যাপিংটা এইভাবে হবে, আমি একটু ইয়ে করি। এটা হলো টার্গেট হলো, টার্গেট কত বলো, আমরা কত পেতে চাই, কত পাইতে চাই? 120। 140 লিখো, 140 ইনশাআল্লাহ, এটা টার্গেট। 140 না, শুধু 140 প্লাস টার্গেট, এবং এটা আমার উঠানো সম্ভব। অন্তত পক্ষে 120 টার্গেট রাখলে তোমার দেখো যে 110 115-তে চলে আসতেছো, 105 100-তে চলে আসতেছো। কেউ যদি এ প্লাস টার্গেট রাখে দেখবে যে এ গ্রেড মিস হবে না। আমার টার্গেট হলো 140 ধরতে হবে, তাহলে অন্তত পক্ষে 120 130-এ আমি আমি ইনশাল্লাহ ছুঁতে পারবো। তো প্রথমে আমার এটাকে আমি বলবো রোড ম্যাপ। রোড ম্যাপটারে আগে সুন্দর করে ইয়ে করে রাখো, একটু ROAD, রোড ম্যাপ। রোড ম্যাপটা আমার লাগবে, ঠিক আছে? রোড ম্যাপের জন্য একটা পৃষ্ঠা সুন্দর করে নাও। আমি বললাম আমার পুরো লেকচার গুলো যেন সব একসাথে থাকে, আমি প্রত্যেকদিন ক্লাসের পরে যে হোমওয়ার্ক দেবো একদম কাঠামোবদ্ধ। আমি বললাম কেউ যদি ইংরেজি ভালো পারো, তুমি মনে করো এখন কোনো কিছু তুমি নাই, তুমি শুধু আমার সাথে ইংলিশটা প্র্যাকটিস করবে, এটা আমি রিকোয়েস্ট। শেষ পর্যন্ত সবাই দেখো। আচ্ছা, আসো মাইন্ড ম্যাপিংটা। সরি, আমরা হলো প্রথমটা হলো রোড ম্যাপ। রোড ম্যাপটা কি, এটা একটু ইয়ে করে রাখো। আমি ক্লাসে যাওয়ার আগে আমি 20 মিনিটে আমি একটু এই ছকটা একটু করে রাখো। ছকটা এরকম, প্রথমে হলো আহ, ধরো টপিক, মার্কস, ঠিক আছে? তারপরে একটা রিস্ক নামের একটা জিনিস জানতে হবে তোমার, এক্সপেক্টেড মার্কস। তারপরে তোমার প্রপোজ টাইম আর সাজেশন। এইগুলো আমার এই হলো আমার সূচিটা, আবার তোমার ইয়ে করে দিই, হ্যাঁ। একটা হলো টপিক, টপিক। তারপরে হলো মার্কস, মার্কস কত, কত পাইতে চাই। এখানে রিস্ক কত নম্বর, কত পাইলে আমি বিপদে পড়বো। এক্সপেক্টেড মার্কস কত, এক্সপেক্টেড মার্কস, এক্সপেক্টেড মার্কস। এখানে প্রপোজ টাইম, এটা আমি ইউলো কালার দিয়ে লিখতে চাই, কালারটা চেঞ্জ করে লিখি। এই যে এটা প্রপোজ টাইম, এদের আবার ভুল করবো। তো এখানে যে আমরা প্রপোজড টাইম আর হলো সাজেশন, SUZZESTIN, সাজেশন। এইগুলো আমাদের আগে এটা ঠিক করানো, হ্যাঁ। সবাই লিখতেছো তো, এই বক্সটা আগে তৈরি করো। প্রথমে শোনো, প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো এটা, ধরো প্রথমটা হলো, প্রথমটা নাম দেই
প্রথমটা নাম দিই। প্রথম 5 মিনিটের কি আছে? প্রথম পাঁচ 5 মিনিটে ধরো কলম আর এটা করতে। প্রথম 5 মিনিটের নাম হলো মাইন্ড ম্যাপিং। MIND, মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং। এখানে তো মার্কস নাই। এইটা দিয়ে এই মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে আমার টার্গেট গুলো 140 কিভাবে পাবো, এই মাইন্ড ম্যাপিংটা দরকার। টাইম হলো এখানে প্রপোজ টাইম 5 মিনিটস। এটা পরীক্ষার প্রথম 5 মিনিটে কি করব এটা আমি এখন লিখে দেবো 5 মিনিটস। এবং এই সাজেশনটা হলো এখানে নিচে দেখি, নিচে মানে নিচে দেখি ওই যে পৃষ্ঠা নং আর কি, পৃষ্ঠা নং এটা দিয়ে রাখো, পরের পৃষ্ঠায় লিখবো, পরের পৃষ্ঠায়। মাইন্ড ম্যাপিংটা খুব গুরুত্বপূর্ণ, দেখো এইটা তোমার 140 পাইতে সহায়তা করবে। এবং আমি কোন সেগমেন্ট কিভাবে কিভাবে আনসার করব এটা আমি, খেয়াল করো, আমরা পরীক্ষার হলে যেয়ে লিখতে বসি কোনো পরিকল্পনা ছাড়া। এই তোমার 30 সেকেন্ডের একটু আমি কিন্তু আমারে তোমরা যদি অ্যালাউ করো যে আমার কিছু এক্সপিরিয়েন্সও সাথে সাথে মনে পড়লে শেয়ার করব, তোমরা এটা কি অ্যালাউ করবা কিনা বলো। অবশ্যই স্যার। মাইন্ড ম্যাপিংটা আমি নিয়ে আসছি, জি স্যার। আমি নিজে ধরা খাইয়া 35তম BCS এর বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রশ্নটা নাও, নিও। হুম। নেওয়ার পর এই সময় কিন্তু 2 দিনে 2টা পরীক্ষা হইতো। হ্যাঁ, তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রথম পার্টে তুমি দেখো যে 5 নম্বর করে প্রশ্নগুলো আসছে। এটা কিন্তু আমরা 34-এর পরে 35 কিন্তু নতুন ধাপের নতুন প্যাটার্নে প্রশ্ন দিতেছি। খেয়াল করো 35-36 যেটাই হোক দেখে নিও একবার। আমার মনে 35 শুনো। স্যার এই প্রথমে আসছে 35-এ স্যার সব 5 করে। হ্যাঁ 5 নম্বর করে। ওই যে দেখবা যে প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, ওই বঙ্গ সমতট ওই যে হরিকেল টরিকেল এগুলো নিয়ে প্রথম প্রশ্নটা আসছে। জি স্যার, এটা প্রাচীন বাংলা রার জনপদের সংক্ষিপ্ত বিবরণ। শুনো, এবার শোনো। আমি দেখলাম যে সবগুলো প্রশ্ন লিখতে হবে। বোকার মতো যেই কাজটা করলাম, আমি প্রথম থেকে তোমার ধারাবাহিকভাবে লেখা শুরু করছি। আমি চিন্তা করলাম যে সবগুলোই যেহেতু লিখতে হবে, প্রথম প্রশ্নটা আমি যেহেতু আমি দুর্বল এবং এটার সম্পর্কে আমি হরিকেল টরিকেল এগুলো আমার মাথায় তাৎক্ষণিকভাবে নেই, প্রিলি প্রস্তুতি আছে, আমি এটা দিয়ে লিখছি। আমি বিশ্বাস করো এই যে প্রথম আধা ঘন্টা 40 মিনিট এই প্রশ্নটা লিখছি, বাকি পুরা সময়টা আমি যন্ত্রণায় ভুগছি। কারণ বাকি পুরাটা হলো সংবিধান, মুক্তিযুদ্ধ, শেখ হাসিনার উন্নয়ন, এই রিলেটেড প্রশ্নগুলা। এগুলোর উপরে তো আমার খুব ভালো হ্যান্ড নোট করা আছে। তুমি চিন্তা করে দেখো, প্রথম আমি চিন্তা করি যে স্যার আমার এই পড়লে কি মনে করবে, আর আমি কাইটা এখন আমি এখন কাইটা দেবো, এটার আমার সুযোগ নাই। আমার অন্তর জ্বালাটা আমি ওই সময় আমি এত কষ্ট পাইছি ভিতর থেকে, আমি এটা বুঝতে পারবো না। আমি চিন্তা করছি আমি যদি প্রথমে 2 নম্বরের সংবিধানটা লিখতাম, মুক্তিযুদ্ধটা লিখতাম, মাঝখানে 1 নম্বরটা দিয়ে দিতাম, তাহলে স্যার দেখতো যে অনেকগুলো ভালোর পর একটা দুর্বল, স্যার এটা মানে ম্যানেজ করে নিতেন। কিন্তু স্যার আমার প্রথম তো যাচ্ছি না গেলেন, আমি কি লিখছি এগুলা, আমি কি তোমার বুঝাইতে পারছি কিনা? তাহলে এটা কিসের ঘাটতি ছিল বলো তো আমার? মাইন্ড ম্যাপিং। আমি কি তোমার বুঝাইতে পারছি? তাহলে প্রথমে আমরা মানে অস্ত্র ব্যবহার করবো যে কোনটা মানে পেহেলে দর্শনদারি ফের গুণ বিচারী। স্যার যেন প্রথমে তোমার দেখে প্রলুব্ধ হয়, এবং শেষেও যেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, অল সোয়েল দ্যাট ইন সোয়েল, শেষটাও যেন ভালো হয়। মাঝখানে 2-একটা ইয়ে করবা, লেখা রাখো। কঠিন প্রশ্ন থাকলে কখনোই, এটা আবার একটু নোট করে রেখো, এটা থেকে শিক্ষা কি নিলা, যে কঠিন প্রশ্ন থাকলে কখনোই প্রথমে বা শেষে লিখবো না, মাঝখানে ঢুকে দেবো। 2-3টা ভালো লেখা, একটা দুর্বল দিয়ে দিতে পারো, সমস্যা নেই। আমি কি ক্লিয়ার বুঝতে পারছি? ওকে। তারপরে হলো স্যার মাইন্ড কোনটা ম্যাপিং। উল্টাপাল্টা লিখলে অসুবিধা হবে না স্যার? বলতেছি না, উল্টাপাল্টা কোনটাতে লিখলে সমস্যা হবে না। বাংলাদেশের FAIRS যদি একটা সেটের মধ্যে, মনে রাখবে একটা সেটের মধ্যে ধরো 1 নং প্রশ্নের উত্তর ক খ গ ঘ 4টা প্রশ্ন আছে, এগুলার তুমি উল্টাপাল্টা লিখতে পারবে না। উল্টাপাল্টা মিনস ধরো 1 নং প্রশ্নের উত্তর ক খ একলা একসাথে লিখছো, আবার এরপর 2 নং লিখছো, এরপর আবার একটু পরে আবার 1 নং যে 2টা লিখছো, এটা হবে না। সেট মিলাই মিলাই লিখতে হবে। থিমেটিক কোশ্চেন লিখতেছো, সবগুলো একসাথে লিখতেছো, এরকম আর কি, ওইটাতে সমস্যা। মাইন্ড ম্যাপিং। সেকেন্ড 2 নম্বর হলো আমার থিমেটিক কোশ্চেন্স, THEMA, thematic questions. Thematic questions. Thematic questions এর জন্য মার্কস হলো 30। মনে রাখবা এখানে আমার রিস্ক পাইবা 10 নম্বর, সর্বনাশ হয়ে যাবে তখন। আমাদের টার্গেট 22+ পাইতেই হবে, এটা তুমি মাথায় রাখবা। আমার 10টা প্রশ্নে 5টা প্রশ্ন আসুক, 10টা প্রশ্ন আসুক, জানি না, আমার 20 নম্বর পাইতে হবে, 22 নম্বর পাইতে হবে প্লাস। আর এখানে এক্সপেক্টেড মার্কস মনে রাখবা, আবারও এটারে যেটা ভুল করি, এটারে লাল কলম নাও, নেওয়ার পরে লিখো 45 মিনিটস থেকে 50 মিনিটস। অর্থাৎ আমি আবারও বললাম, আল্লাহ চাইতো আগামী নভেম্বরের প্রশ্ন পাওয়ার পরে
55 মিনিট যখন ঘড়িতে 10টা 55 বাজলে টিমিটি কোশ্চেন গুলো লেখা হয়ে গেছে, একটুকে আমি দেখতেছি তুমি। আচ্ছা, তাহলে এটা হলো ফলো ক্লাস। ক্লাস দেখো, ফলো ক্লাস টেকনিক। ক্লাস টেকনিক দেখো, সেটা গেল। 3 নম্বরে হলো আমাদের কি থাকে বলো, গ্রামার। 3 নম্বর হলো গ্রামার। স্যার, মার্কেটিং এর সাজেশনে কি লিখছেন আমি বুঝতে পারছি না। নিচে হ্যাঁ, দেখি। ও নিচে স্যার, দেখি, তারা এখানে একটা আলো পড়ছে, আমি এটা আগামী ক্লাসের মধ্যে দেখি, সুতরাং ইমপ্রুভ করা যায় কিনা। ওকে স্যার। আচ্ছা, ফলো নিচে দেখি, পৃষ্ঠা নম্বর দিয়ে রাখো আর কি। এটা খাতার মধ্যে তোমরা পৃষ্ঠা নম্বর ব্যবহার করে রাখো, প্রথমে একটা সূচিপত্র ব্যবহার করবা পরের দিকে আর কি। গ্রামার, গ্রামারে হলো গ্রামারে হলো তোমার আমাদের 30 নম্বর, সরি গ্রামারে কত নম্বর, 30। তারপরে এখানে রিস্ক সেম, 10-12 নম্বর পাইলে দেখবা যে আমরা ক্ষতিগ্রস্ত হবো। এইখানে আমাদের টার্গেট হলো 22+ পাবো। আর এখানে টাইম হলো এক্স্যাক্টলি 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিট। মনে রাখবা, মেরে বচন ইয়ে শাসর, এই কথাটা কোথায় বলা, কে বলছিল, কে বলতে পারবা কিনা? মেরে বচন ইয়ে শাসর, কে বলতে পারবা দেখি তো? আর বাহুবলীর ছবিতে। হ্যাঁ, বাহুবলীতে। এই আমি যে টাইমটা দিতেছি, এটা মেরে বচন ইয়ে শাসর, এটা শাস্ত্র, এখান থেকে নড়া যাবে না। যেমন ধরো আমরা, আচ্ছা দেখ, এই যে ফলো লাস্ট ক্লাস, ফলো লাস্ট ক্লাস, লাস্ট ক্লাস স্যার রিস্ক বলতে কি বুঝাচ্ছি? হ্যাঁ, প্লিজ বলতে পারো, সব জায়গায় তুমি ভালো করছো, টিমিটি কোশ্চেনে 10 পেয়ে গেছো। দ্যাট মিনস প্রত্যেকটা সেগমেন্টে যদি আমি ভালো করি, ইংলিশে আলটিমেটলি 120, 22, 30 আসবে। কোন একটা যদি ফল করো, ধরো পুরোটা ভালো লিখছো, রচনা এসে তুমি ফল করছো, রচনা পেয়ে গেছো 50-এ 10 আলটিমেটলি। তাহলে আমি ইংলিশটাতে আমি এইভাবে আমি মার্কিং করার সময়, আমি তো স্যারের সাথে ছিলাম, কোন একটা সেগমেন্টে তুমি ফল করছো, কারণ নাম্বার তো অনেক। ধরো এখানে তো 5-10 নম্বরের বিষয় না। বাংলাদেশে ফেস যখন একটা প্রশ্ন খারাপ করছো, 5 নম্বরের সমস্যা হয়েছে, কিন্তু একটা প্রশ্ন খারাপ করছো মানে 20 নম্বরের প্রভাব পড়ছে। আমি কি বুঝতে পারছি তোমারে? মানে 20 নম্বর ধ্বংস করে ফেলছো। এই জন্য আমি একটা রিস্ক জোন রাখছি প্রত্যেকটাতে, যে প্রত্যেকটা সেগমেন্টে আমি জি ধীরে ধীরে স্যার। ভালো করতে, ধীরে ধীরে ভালো করতে হবে। কারণ এখানে ধর বিজ্ঞানের মধ্যে একটা প্রশ্ন খারাপ করছো, 2.5 নম্বরের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছো। আমার কথা বলছো কিনা? এখানে ট্রান্সলেশনটা তুমি ঠিক করে লিখতে পারো নাই, 25 নম্বরের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছো। আর তুমি আমার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বুঝতে পারছি তোমারে? জি স্যার। গ্রামার ফলো লাস্ট ক্লাস, আমি গতকালকে ক্লাসে যে সাজেশনটা দিছি, যে টপিক গুলো দিছি, জয়নিং সেন্টেন্স, পাংচুয়েশন, সেন্টেন্স মেকিং, যেগুলো টপিক আছে এগুলো নিয়ে তোমার কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, তারপরে পুরোটা ক্লিয়ার করে দেবে। গ্রামার নিয়ে তোমার আলাদা ভাষায় পড়ার কিচ্ছু নাই, ক্লাস অনলি ক্লাস, ফলো অনলি ক্লাস, ক্লাসে পড়লে চলবে। 3 নম্বর হলো লেটার টু এডিটর, LETT, লেটার টু এডিটর। লেটার টু এডিটর হলো তোমার লেটার টু এডিটর কত নম্বর, 20 মার্কস। সামারি হবে না স্যার? সামারি 20 মার্কস আস্তে আস্তে পরে, আস্তে আস্তে। এটা হলো যেটা, এই লেটার টু এডিটরের 5-7 নম্বর তোমার দিয়ে দিতে পারে মুখস্থ। বিশ্বাস করো, আমি নিজের চোখে এটা দেখছি যে 5-7 নম্বর দিয়ে দিচ্ছে। তো অথচ আমার এখানে পাইতে হবে, যদি আমি টার্গেটে যেতে চাই 14 পাইতে হবে। এখানে এক্সাক্ট টাইম হলো 20 মিনিটস। এরপরে এখানে শীট, এটা শীট ফলো করবা, শীট প্লাস ক্লাস টেকনিক, ক্লাস টেকনিক। আচ্ছা, আর লাস্ট হলো আমরা 5 নম্বর হলো সামারি, সামারি। স্যার ওইটা কি লিখছেন? ক্লাস ক্লাস কি স্যার? ক্লাস টেকনিক ক্লাসে যে টেকনিকটা সামারি লেটার টু এডিটর দেখাবো না, এগুলো ফলো করো, ক্লাসে যে কথাগুলো বলে দেবো। সামারিতে হলো আহ সামারিতেও 20 মার্কস। এখানেও সামারিতে যে রিস্ক আছে সেটা হলো সরাসরি 5 নম্বর মারা দেওয়া। সামারি লিখছো, পছন্দ হয় নাই, 5 নম্বর দিয়ে দিছে, পুরাটার মধ্যে ক্ষতিগ্রস্ত হইলাম। এইখানে আবার পাইতে হবে 14+, যদি আমি আবার ধরে রাখতে চাই। 14+ পাওয়ার জন্য কি করতে হবে? এখানেও টাইম এক্স্যাক্টলি 20 মিনিটস। আর এখানে হলো ফলো ক্লাস টেকনিক, ফলো ক্লাস টেকনিক। এখানে ভালো করার জন্য ক্লাসের যে টেকনিক, আমি যেমন কালকে এটা ধারণা দিছি, হাতে কলমে যদি তোমার একটু দেখাই যে এটা মিলা যাচ্ছে। ওই যে কালকে একটা কুটুবুদ্ধি শিখেছিলাম না সামারির জন্য, মনে আছে কিনা বলো? আচ্ছা, এইটা চলে গেল আমার পার্ট 1। এতক্ষণ গেল কি বলো,
পার্ট 1। ইয়েস অর নো? পার্ট 1 এখানে স্পষ্ট করে লাল কলম দিয়ে নিচে লেখা রাখো, দ্বিতীয় ঘন্টা পড়ার 5 মিনিট পূর্বে লিখে দিলাম, দ্বিতীয় ঘন্টা পড়ার 5 মিনিট পূর্বে অবশ্যই পার্টে লেখা শেষ হবে। পূর্বে অবশ্যই পার্টে লেখা শেষ হবে। পার্ট এ লেখা শেষ হবে। আমি যা বলতেছি আমি ফিল্ড লেভেল এক্সপেরিয়েন্স আর কি। আমি যেহেতু সনাতন এবং আধুনিক বিসিএস এ ফেস করছি, 31 থেকে 34 পর্যন্ত ওই পূর্ব আগের সিলেবাস, আর 35-36 আমি নতুন সিলেবাসে যেহেতু পরীক্ষা দিচ্ছি সেই হিসাবে করলাম। ডান। ওকে, পার্ট এ তো ক্লিয়ার নাকি বলো? পার্ট 2, পার্ট বি ডান। হ্যাঁ, পরের দিলাম পার্ট বিতে। পার্ট বিতে আমাদের হলো টপিক হলো ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, B2E। এটা B2E এভাবে লিখে, B2E, ট্রান্সলেশন ফ্রম B2E। এখানে মার্কস কত বলো? 25। তারপরে রিস্ক কত? রিস্ক হলো 10 পেয়ে গেছো, আর তুমি পুরাটার উপর প্রভাব পড়বে। এক্সপেক্টেড মার্কস 20+ পাইতেছে এবং পাবো ইনশাল্লাহ। আমার টাইম কত বলো? এক্সাক্ট টাইম 30 মিনিটস। আর এটা সাজেশন হলো ক্লাসের নিয়ম অনুসরণ করে, অনুসরণ করে। কোন জায়গা থেকে অনুবাদ করতে বলছি? স্যার বিভিন্ন ফোকাস রাইটিং বা হচ্ছে রচনা টচনা থেকে ইংরেজি অনুবাদ বা বাংলা অনুবাদ। 15-20টি রচনার ইংরেজি অনুবাদ প্র্যাকটিস করো, ইংরেজি অনুবাদ করো। অনুবাদ প্রত্যেকদিন যদি আমি রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখি তাহলে আমার ইনশাল্লাহ 15-20টা হয়ে যাবে। হ্যাঁ, স্যার এই 15-20টার লিস্ট কি আপনি দিবেন? 15-20টা এবার তো রচনার তুমি লিস্ট। বুঝো, এই মুহূর্তে ধরো আমি না দিলেও তুমি কয়টা মারতেছো বলো? নারী ক্ষমতায়ন, জলবায়ু, ব্লু ইকোনমি, এর মধ্যে ধরো 20-30 তুমি 10টা তো অন্তত তোমার জানা আছে, বুঝছো না বিষয়টা? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, স্যার গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, নির্বাচন, বিনোদন। তারপরে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা, ট্রান্সলেশন ফ্রম ই টু বি, ট্রান্সলেশন ফ্রম ই টু বি। তাহলে ট্রান্সলেশন ফ্রম ই টু বি তে হলো কত নম্বর বলো? এখানে 25 মার্কস সেম। এখানে আমার টাইম নেব 25 মিনিটস। মনে রাখো, এই লাল কলমে লেখা রাখলাম কারণ এটা 25 মিনিট লেখা সম্ভব। ওইটা সরি এখানে আমি একটু বলেছি, এখানে একটু নাম্বার আমার প্রত্যাশা হলো 20+, আর টাইমটা হলো 25 মিনিটস। তাহলে আমার 5 মিনিট সেভ হবে এখানে, 25 মিনিটস। কারণ আমার হিসাবে দেখছি রিট্রান্সলেশনটা 25 মিনিটে সুন্দর লেখা যায়। অন্তত সেম, অন্তত 15-20টি রচনার বঙ্গানুবাদ মুখে বলবো। এই রচনার সাবলীল বঙ্গানুবাদ মুখে বলবো, মুখে উচ্চারণ করে বলবো বা লিখবো। সাবলীল বঙ্গানুবাদ মুখে উচ্চারণ করে বলবো, উচ্চারণ করে বলবো বা লিখবো, এটা বললাম। মানে আমি বলতেছি যে ধরো এই দুইটা পড়ছো, আমার সরি একটু এখানে একটু প্রবলেম হইতেছে, ওই লাইনটা অন্তত 15-20টা রচনার বাংলা অনুবাদ। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল রচনাটা পড়লাম, এই লাইনটা পড়ার পরে সাবলীল ভাবে অর্থটা কি বলতে পারি আমি, ধাক্কা খাওয়া ছাড়া। এটার জন্য ক্লাস গুলো খুব জরুরি। আমি গতকালকে ক্লাসে হিন্ট দিছি, আমাদেরকে অনুবাদ জরুরি নাকি বাক্যে যা বলা আছে, বাক্যের কাঠামো যা থাকুক, বাক্যের অর্থটা আমি বলার পরে পাঠক দ্বিতীয়বার চিন্তা ছাড়া বুঝবেন, এটা উদ্দেশ্য। কোনটা বলো তো? পাঠক যেন সাবলীল ভাবে বুঝেন, এটা উদ্দেশ্য কিনা বলো?
তাহলে আমরা দেখবো যে বাক্যের কাঠামো কি আছে এগুলো দেখবো যে আমরা আমরা এর দিকে খেয়াল করবো না, আমরা লেখার পরে অনুবাদটা আরো মার্জিত করবো যেন আমারটা পড়ে সুন্দর করে বুঝতে, এটাই আমার টার্গেট। আর লাস্ট হলো কি বলো, এসে। এসে এসেতে হলো টার্গেট রাখবা 12 পৃষ্ঠা, 12 পেজ অ্যাটলিস্ট, প্লাস 1200 ওয়ার্ডস। 1000 শব্দের কথা বলা থাকে কিন্তু টার্গেট থাকবে আমার 1200 শব্দ, কারণ 10% মানে রাখবা এখানে 10 to 20% প্লাস করা যায়, ঠিক আছে? তাহলে অর্থাৎ 1200 শব্দ আমার জন্য বেটার হবে। 1000 শব্দ মানে 1200 শব্দ আমি চলে যাবো। স্যার এটা হলো গত 50। হ্যাঁ 45 এবং 46 মনে হয় 500 ওয়ার্ডে আসছিল। সমস্যা কি, তো দুইটা আসছিল না 30 মিনিট করে? দুইটা আসছিল, 600 1200 বুঝো নাই? 600 জি স্যার বুঝছি। হ্যাঁ, তারপরে এখানে বিপদটা হয়ে যাবে এখানে যদি 10 হয়ে যাবে, আর যদি রাগে বসে 10-15 মনে রেখে, আমার কথা বিশ্বাস করো, রচনায় 10-15 পা একটা বড় অংশ। কেন 46-এ কেউ পাপ করে থাকলে বলো, আর আগের বিসিএস এ পাপ করে থাকলে বলো, থিমিটিক কোশ্চেনটা টাইমটা বাড়ানোর কারণে আমি রচনাটা ভালো লিখতে পারিনি, এমন কেউ আছো কিনা পাপি? স্যার আমি একটা লিখতে পারছি কিন্তু দুইটা পার্টের মধ্যে একটা লিখতে পারছি, আরেকটা স্যার লিখতে পারি না ভালো করে স্যার, পাপি ক্লাইমেট পাপি চেঞ্জটা পাপি ভালো করে লিখতে পারি না। পাওয়া গেছে পাপি পাওয়া গেছে। রচনা এবার তো বলতে কি? 6টা বিসিএস দিছি স্যার, 6টা কি রিটেন মানে দিছি, কি, কেমন মানে লিখি কেমন নাই মজা লাগছে, মানে আগে বলো কেমন কষ্ট লাগছে সেটা আগে বলো, পরীক্ষাটা দিয়ে এসে, তাই না? স্যার বিষয়টা হলো স্যার আমি পারি কিন্তু স্যার স্যার ব্লু কিন্তু আমি লেখার পর ওইটা আমি স্যার পারি কিন্তু আমি দিতে পারতেছি না স্যার দিতে সময়ের পারতাম, অভাবে। সময় বলতে টাইম ম্যানেজমেন্ট মনে রাখবো, আমি বললাম না মেরে বচন ইয়ে শাসন। ও যত যাই হোক, এই যে জলবায়ু পরিবর্তনের জন্য আমরা কত লিখতে পারি বলো? আমরা জলবায়ু পরিবর্তনের জন্য দাঁড়াও, এর আগে আমাদের ক্লাসে বিনোদনের জন্য আসতো রুসাফা রুহামা, যখন আমি এর আগে নিতাম, আর এখন আসবে নতুন, এই দেখো নতুন নতুন ইয়ে ঘুম থেকে চলে আসছে, ওর নাম হলো রুশাদ। লিটারেচার বইয়ের মধ্যে আছে, দেখো রুশাদ আহমেদ চৌধুরী আমির। ওকে, মানে ও ঘুম থেকে ওঠার পর আবার একটু বেশি বাবা বকতো, দেখো ক্লাসের মধ্যে আইসা এতে বোর্ড। ওকে ঠিক আছে, দিয়ে আসতেছি, চলো চলো। এরপরে হলো কি, এরপরে কি বলো, কত নম্বর বললাম? আচ্ছা, এরপরে এখানে মার্কস, এখানে আমরা পাইতে চাই কত বলো, 35 লেখা রাখো। টার্গেট 35, তার তাহলে 35 টার্গেট লিখতে 30 আসবে ইনশাল্লাহ। এখানে লেখা রাখো, লাল কলম দিয়ে 25 মার্কসের জন্য আসলে সেক্ষেত্রে কি 6 পৃষ্ঠা লিখতে হবে? হ্যাঁ 6 পৃষ্ঠা, 6 দোকানে 12 পৃষ্ঠা, দুইটা রচনা 6 পৃষ্ঠা করে লিখবা। ওকে, তারপর কি গেল 60 মিনিট প্লিজ। এই যে একটু আগে ওর হতাশার কথা তো তুমি শুনছোই, এই আফসোসটা যেন তুমি না শোনো। আমি পারি কি তারপর লিখতে পারতেছি না, না পারলেও লিখতে হবে, 30 মিনিটে রাখতে হবে, পারি না তারপরে আমি লিখবো। এই জন্য তো ক্লাস করতে আসছো, তারপরে আসো দাঁড়াও। হুম। তারপরে হলো 60 মিনিট, এরপরে তাহলে এখানে কাজ হলো, দাঁড়াও ইনশাল্লাহ এই যে আমি যদি ট্রান্সলেশনের প্র্যাকটিসটা এইভাবে করি, রচনা অটোমেটিক্যালি ইমপ্রুভ করবা, জেনারেট করবা। তাহলে প্রথমে আমি বলে রাখি ঠিক মুখস্থ। স্যার বাংলা থেকে ইংলিশ ওইটা কি 30 মিনিট রাখতে বলছে না 25 মিনিট? 25 মিনিট, তাহলে আমার 5 মিনিট সেভ হবে, 5 মিনিট কাজ লাগাইতেছি, দাঁড়াও। ঠিক মুখস্থ, মুখস্থ আমি যে শীটটা দিয়ে দেবো এটা হাতের পাশ মুখস্থ থাকবে। এরপরে প্লাস হ্যান্ড নোট তৈরি, প্লাস কি বলো, হ্যান্ড নোট, হ্যান্ড নোট তৈরিতে কত কালকে বলছি যে গুরুত্বপূর্ণ রচনাগুলোর উপরে আমি এই ক্লু গুলা ইয়ে করে ফেলবো ইনশাল্লাহ প্রতিদিন। আমি আবার বললাম তোমার টেকনিকটা শুধু ধরে রাখো, ট্রান্সলেশন এগুলো প্র্যাকটিস করলে রচনা হয়ে যাবে। আমার অন্ধর মতো বিশ্বাস করো, তুমি ক্ষতিগ্রস্ত হইবা না। আমি বলছি ট্রান্সলেশন যদি আমরা রচনা বই থেকে প্রত্যেকদিন পড়ি, আমি প্রমিস করে বললাম তুমি উপকৃত হইবা, রচনাগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখবা যে ইনশাল্লাহ মুখস্থ করতে না পারলেও তুমি আর ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে ইনশাল্লাহ ইমপ্রুভ করে ফেলবা। তাহলে লাস্ট কথা হলো কি, অফকোর্স 2টা বাজার আগে, অবশ্যই 2টা মানে বলছে 2টা বাজার আগে, 2টা বাজার আগে মানে কি, 2টা বাজার 5 মিনিট আগে লেখা শেষ হবে। আমি কি বুঝাইতে চাইলাম বলো? শেষ করে পুরো খাতা রিভাইজ করবে, পুরো খাতা রিভাইজ করবে। এতে আর 5 মিনিট 5 নম্বর বাড়বে। আমরা ইংলিশ খাতায় মনে রাখবো যে থার্ড পার্সনের পরে আসবে, একটা কমন সিলি মিস্টেক দাঁড়াই আছে, লিখতে গেলে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে কিন্তু ভুল হয়।
সেন্টেন্স ভেঙে গুলা ঠিক আছে কিনা, সব নাম্বার টাম্বার গুলো ঠিক আছে কিনা। তোমরা আমার কথা দাও আজকের ক্লাসে ইনশাআল্লাহ এই টাইম ম্যানেজমেন্টটা ফলো করব এবং 5 মিনিটে লেখা শেষ করব। স্যার আমার খাতা টাইনা নিবেন না, ইনশাআল্লাহ বলো। ইনশাল্লাহ। বিশ্বাস করো তোমার খাতা টাইনা নিচ্ছে মানে ইনশাআল্লাহ। কতগুলো ভুল রয়ে গেছে। তুমি কি বিশ্বাস করো না যখন তুমি নিরবচ্ছিন্নভাবে লিখে দিচ্ছ কতগুলো ভুল পিছনে হাফালাই আসছো? এটা স্যারের চোখে যেন না পড়ে, এই জন্য আমার আমি ইয়ে করে ফেলবো। ওকে ডান, তাহলে আমি বুঝাই ফেলতে পারছি। তাহলে আমার আবার চলে আসো আমার দ্বিতীয় আমরা হলো আমার হলো মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং, মাইন্ড ম্যাপিং, এখান থেকে আমার ক্লাস শুরু, তাই না? মাইন্ড ম্যাপিং কত ক্লাসে বলছিলাম, ধারাবাহিকভাবে এই ইয়াটাই ফলো করবো। মাইন্ড ম্যাপিং বলতে আমি ইংরেজি প্রশ্নটি হাতে পাওয়ার প্রথম 5 মিনিটে আমার যা করণীয়, ইংরেজি প্রশ্নটি হাতে পাওয়া প্রথম 5 মিনিটে আমি আমার যা করণীয় কি করণীয়? আচ্ছা, 1 নম্বর কাজ হলো প্রশ্ন হাতে পাই কি কাজ করবো। ধরো আমি প্রশ্ন হাতে পেয়ে গেছি, এই যে প্রশ্ন হাতে একটা বিষয় তোমাদের এই দেখো বাংলাদেশের পত্রিকার নমুনা কি বলতো, একদম পুরো চকচকে না, এরকম পৃথিবী বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস, নো রেড হেডলাইন, কোন লাল কালিতে কোনো হেডলাইন নাই। খেয়াল করে দেখো কোন মানে কোথাও মানে শিরোনামে লাল কোন ব্যবহার করছে মানে ধরো একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে। আচ্ছা তারপরে আসো, প্রশ্ন পেয়ে গেছি, প্রশ্ন পাওয়ার পরে প্রথম কাজ হলো কি, সোজা 7 নম্বরে চলে যাবা। 7 নং প্রশ্ন, দেখো প্রশ্ন হাতে পেয়েই 7 নং প্রশ্ন, প্রশ্ন হাতে পেয়েই 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্নটা কি বলতো? আর এসে লেটার টু এডিটর। হ্যাঁ, লেটার টু এডিটর। 7 নং প্রশ্নটা হলো লেটার টু এডিটরে। লেটার টু এডিটরে চোখ বুলাবো। কেন কেন? তাহলে প্যাসেজটি কোন বিষয় নিয়ে আসছে সেই বিষয়ে আপনি ধারণা পেয়ে যেত। তাহলে PASSG প্যাসেজটি কোন বিষয়ে কোন বিষয়গুলোতে এসেছে, কোন বিষয়ে এসেছে সে ব্যাপারে তাৎক্ষণিক ধারণা পাবো, তাৎক্ষণিক ক্লিয়ার ধারণা পাবো, ক্লিয়ার ধারণা পাবো। পরিষ্কার কথা, সবসময় দেখো অনেক সময় দেখবো যে অন্যান্য সময় তো আমরা 2-1টা লাইন পড়লে বুঝা যায় কোন বিষয় নিয়ে আসছে, কিন্তু 2-1টা লাইন পড়ার চেয়ে তুমি দেখবা যে লেটার টু এডিটরে যেই বিষয়টা ফোকাস করতে বলছে এটা অফকোর্স একটা কি পয়েন্ট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখো, এইটাকে কেন্দ্র করেই কিন্তু অথবা এটার আশেপাশে মূল বিষয়গুলো এই প্যাসেজ উপস্থাপন করা হয়েছে। এরপরে সেকেন্ড কাজ কি, তাহলে আমি বুঝে গেলাম যে আমার ডিজিটাল ডিটক্স নিয়ে আসছে, আমার কি বলো এই ট্যানারি ইন্ডাস্ট্রি নিয়ে আসছে, তোমার পেশেন্ট নিয়ে আসছে, পেট্রিয়টিজম নিয়ে আসছে, কোন বিষয় নিয়ে আসছে আমি তাৎক্ষণিকভাবে বুঝে গেলাম। সেকেন্ড 2 নম্বরের কাজ হলো এরপর লাস্টটা একটু ভালো হয়। তাহলে প্যাসেজটি কোন বিষয়? হাতে পাই আমি 7 নম্বর প্রশ্ন চলে গেলাম, দেখলাম যে বলছে যে রাইট লেটার টু দ্য এডিটর, এই বিষয়টা নিয়ে আসতে বলছে। তখন আমি এই প্রশ্নটা লিখছি। ভালো হয়, হ্যাঁ লাইটের ওখানে না লেখলে ভালো হয়। ও আচ্ছা, লাইটের ওখানে আচ্ছা আলিখবো না, ঠিক আছে। লাস্টের সেন্টেন্সটা একটু আরেকবার বলুন কাইন্ডলি। লাস্টের সেন্টেন্সটা তাহলে প্যাসেজটি কোন বিষয়ে আমরা 7 নং প্রশ্ন মানে লেটার টু এডিটরে চোখ বুলাবো, তাহলে প্যাসেজটি কোন বিষয়ে এসেছে সে ব্যাপারে ক্লিয়ার ধারণা পাবো। যদি কারো গাইড বই থাকে তুমি সাথে সাথে আমার ফলো করে দেখো, প্রিভিয়াস কোশ্চেন সবগুলোর দিকে উল্টাও, পৃষ্ঠা উল্টাও, দেখো লেটার টু এডিটর পড়ো, তাহলে বুঝবা যে কোন বিষয়ে ইয়েটা আসছে। ওকে, হ্যাঁ জানো। সেকেন্ড, এরপর কি কাজ করবো দেখো, এরপর দ্রুততার সাথে ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন। ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশনের প্যাসেজ দুইটি পড়ে ফেলবো।
ট্রান্সলেশন, TRANS, ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন। এর প্যাসেজ দুটি পড়ে ফেলবো। এর PASSAG প্যাসেজ দুটি পড়ে ফেলবো। কেন বলতেছি দেখো, পড়ে ফেলবো। এটা কিন্তু প্রথম 5 মিনিটের কাজ। কেন পড়বে? আমরা পরে বললাম যে এরপর দ্রুততার সাথে ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশনের প্যাসেজ দুইটা পড়ে ফেলবো এবং একই সাথে কি কাজ করবো বুঝছো তো এটা? এরপর দ্রুততার সাথে ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশনের প্যাসেজ দুটি পড়ে ফেলবো। ওকে, একই সাথে অজানা অচেনা শব্দগুলো নিচে আন্ডারলাইন করে ফেলবো। অজানা অচেনা শব্দগুলো নিচে আন্ডারলাইন করে ফেলবো। আন্ডারলাইন করে ফেলবো। কেন আন্ডারলাইন করবো? কারণ একটু আমার আগে বলো, আমাদের হিসাব অনুযায়ী আমরা কখন ইয়াটা লিখবো, কখন এই অনুবাদটা করবো, কত ঘন্টা কয়টার সময় আমরা অনুবাদটা করবো, তখন ওই যে কয়টা বাজবে? 12টার সময়, তাই না? কি এখন 12টার 5 মিনিট আগে। আমি এই যে নোট 3-তে নোট 4-এ পাইবা, দেখবো যে অনেক সময় কি হবে, আমি যদি বলি, খেয়াল করে দেখো, যুদ্ধ, মানবতা, সহিংসতা, মানবাধিকারের কারণে আজ 8,20,00,000 মানুষ বাস্তুচ্যুত। প্লিজ, বাস্তুচ্যুত ইংলিশ কি? আমার কথাটা শুনো, এটা 3 নম্বর নোটে, আমি 4 নম্বর নোটে এসে পড়াইতেছি। এরকম অনেক শব্দ পাইবা, ইনস্ট্যান্টলি তুমি মাথায় আসবে না অনুবাদটা। আমি 4 নম্বর নিয়মে বলবো, শব্দ সংকটের ক্ষেত্রে কি সলিউশন করবা। শব্দ সংকটের ক্ষেত্রে আমরা বলে দেবো দুইটা, এটা কি অ্যাভয়েডেবল নাকি আনঅ্যাভয়েডেবল। ধরো আমরা ইয়াতে পড়বো, এই কি বলে না, 38 নম্বর BCS এর প্রশ্নটা দেখো, পরাকাষ্ঠা শব্দ, এই বলো তো পরাকাষ্ঠা শব্দের ইংরেজি কি জানা আছে কিনা? 38 নম্বর BCS দেখো, পরাকাষ্ঠা শব্দটা আছে। অনেক শব্দের অর্থ আমরা জানি না। এই ক্ষেত্রে আমরা দুইটা তরিকা ফলো করবো, দেখবো এটা কি অ্যাভয়েডেবল নাকি আনঅ্যাভয়েডেবল। এই শব্দটা পরাকাষ্ঠা যদি আমি অনুবাদ না করি, তাহলে অনুবাদটা হয়ে যায় কিনা, আমরা দেখছি যে হয়ে যায়। তোর না জানলে অনুবাদ হয়ে যাচ্ছে। ওই শব্দটা যদি বাদ দিয়ে অনুবাদ করো, অনুবাদে খুব ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আমি তো বললাম এত কোটি মানুষ বাস্তুচ্যুত, যদি তুমি ইংরেজি না জানো তখন ধরা খাইছিবা। ইনস্ট্যান্টলি বাস্তুচ্যুত বললে তোমার মাথার মধ্যে একটা ঘুরপাক খাবে। কিন্তু যদি তুমি সময় নাও, এটা বাস্তুচ্যুত কিনা, এই ব্রেইন স্টর্মিং চলতেছে, বুঝছো? এটার নাম হলো ব্রেইন স্টর্মিং। বাস্তুচ্যুত, ও ঘর হারা, ঘর গৃহহীন, ও শেল্টারলেস, হ্যাঁ, হোমলেস, এই হোমলেস হইতেছে বাস্তুচ্যুত, রিফিউজি, ও শব্দ পারতেছি। তাহলে তাৎক্ষণিকভাবে যখন শব্দটা ইংরেজি জানবা, তখন তুমি পারবে না। এই জন্য 2-4টা শব্দ যেগুলো আমার আনএভয়েডেবল, এগুলার আমি আগে ব্রেনে নেবো, আমি শব্দগুলার ইংরেজি আবিষ্কার করার জন্য একটু মাথা খাটাবো। তাহলে আমি টাইম পাইতেছি 2 ঘন্টা। এই জন্য আগে পড়ে ফেললে আর কোনো শব্দের সংকটে তুমি ভুগবা না। লেখা গেল। অচেনা শব্দগুলো ইয়ে করবো, কি বলছিলাম, করে ফেলবো। আর কি বললাম, এবং পরবর্তী আন্ডারলাইন করে ফেলবো, এবং প্লাস 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 গুলো আর কি, এটা কথা প্লাস। কঠিন বাক্যগুলোকেও কি করে ফেলবো, কঠিন বাক্যগুলোকেও মানে মার্ক করে রাখবো। কঠিন বাক্য, কঠিন বাক্য থাকে 2-3টা, কঠিন 2-3টা বাক্য থাকে, প্রত্যেকটাই আছে 2-3টি বাক্যকেও মার্ক করে ফেলবো, বাক্যকেও মার্ক করে ফেলবো, মার্ক করে ফেলবো। ঠিক আছে? এবং তাহলে কি পরবর্তী 2 ঘন্টায়, বাকি 2 ঘন্টার সময়, 2 ঘন্টার সময় তো আমার আমি অন্য কিছু লিখতেছি। বাকি 2 ঘন্টায় ব্রেইন স্টর্মিং এর মাধ্যমে, ব্রেইন স্টর্মিং এই শব্দ হলো ব্রেইন স্টর্মিং, STORMING, ব্রেইন স্টর্মিং এর মাধ্যমে একটি সমাধান খোঁজার চেষ্টা করবো। অনুবাদটি মানে সমাধান খোঁজার চেষ্টা করবো, এটি সমাধান খোঁজার চেষ্টা করবো, আমি বুঝতে চাচ্ছি যে ধরো প্রথমে আমি কঠিন 2-3টা শব্দ যে আমার এই যে আটকে আছে, যেটার কারণে আমি 2 ঘন্টা পরে আটকা পড়ে যাবো, এটা যেন না হয়। এটা ব্রেনের মধ্যে একটা ঢুকে গেল যে আমার একটা বাস্তুচ্যুত নামের একটা শব্দ আছে, পরাকাষ্ঠা নামের একটা শব্দ আছে, ঘেরাটোপ শব্দ ইংরেজি কি হইতে পারে, এটা কি লাগবে কিনা। তবে এটা না হলো, এটাকে ইউলিসিসের মানে TS ইলিয়টের ভাষায় হলো, মানে এটাকে বলা হয় চেতনার অন্তশীল প্রবাহ। মনে রাখবা, আমরা অনেক চিন্তা করি, এই যে কথা বলতেছি, ব্রেনের মধ্যে কিন্তু আরো 2-একটা বিষয় মানে সফটলি আমার ব্রেনে কিন্তু প্রবাহমান আছে। এটা বিশ্বাস করো কিনা বলো। তুমি ক্লাস করতেছো, তারপরে 2-একটা বিষয় কিন্তু আমার ব্রেনে চলমান থাকে না, বলো?
এটা হলো তখন এটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। এই তরিকার প্রবক্তা হইলেন টি.এস. এলিয়ট। ধরো তুমি ইউলিসিস পড়তেছো, তোমার ভিতরে দেখবে যে আরেকটা, তুমি ওথেলো দেখতেছো, ওথেলোতে দেখলা যে গলা চিপে তোমার ওয়াইফে মাইরে ফেলছে ওথেলো। এটা দেখার পর তোমার একটা এলাকার কাহিনী মনে পড়ছে, আরে সন্দেহ করে কাজ করছিল। এটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। একজন মডার্ন ম্যানের ভিতরে স্ট্রিম অফ কনসাসনেস সবচেয়ে সক্রিয় থাকে। ধর তুমি একটা বিষয় তুমি চোখ দিয়ে দেখে আসছো, কিন্তু তোমার চেতনার অন্তশীল প্রবাহে আরো কয়েকটা বিষয় প্রবাহমান আছে। আমি কি তোমার স্ট্রিম অফ কনসাসনেস আইডিয়াটা বুঝতে পারছি? নাম হলো স্ট্রিম অফ কনসাসনেস। ধরো তুমি তো এখন সামনে টিমিটি কোশ্চেন লিখবা, লিখবা, কিন্তু তারপর তোমার মনের মধ্যে কি আছে বলো, আরে আমার একটা 2-3টা কঠিন শব্দ আছে, এগুলোর ইংরেজি আমার জানা লাগবে অথবা বাংলা অনুবাদ জানতে হবে। দেখবা যে একটা তুমি সলিউশন পাই যাবা। আমি কি তোমার বুঝতে পারছি? এই জন্য দ্বিতীয় ঘন্টার সময় যদি আমি প্রশ্নটা করি, তখন তুমি সেই সলিউশনটা পাইবা না, মাথা খাটানোর জন্য সময় পাইবা না। প্রথমে সাথে সাথে বেড়ে ফেললাম যে আমার এই 2-3টা শব্দের কারণে বা বাক্যের কারণে আমার জটিল তৈরি হতে পারে, আমি একটু মাথা খাটাবো এর মধ্যে। ডান, আমি বুঝতে পারছি তো। আচ্ছা, 3 নম্বরে হলো কি? 3 নম্বরে 3 নম্বরে হলো এরপর কোন রচনা লিখবো, কোন রচনাটি লিখবো লিখবো সেটিও নির্ধারণ করে ফেলবো, সেটিও নির্ধারণ করে ফেলবো যদি তোমার অপশন থাকে। পরে ফেলবো 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 আমি বলতেছি তোমারে, ফেলবো। এরপরে কারণ আছে, তারপরে কি, একই সাথে প্লাস, একই সাথে একই সাথে তাৎক্ষণিকভাবে যে পয়েন্টগুলোর নাম মনে পড়ে, তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে যে পয়েন্ট গুলো মনে পড়ে এবং তাৎক্ষণিকভাবে যে পয়েন্টগুলো মনে পড়ে, এরপর কোন রচনাটি লিখবো সেটিও নির্ধারণ করে ফেলবো এবং একই সাথে তাৎক্ষণিকভাবে যে পয়েন্টগুলো মনে পড়ে সেগুলোকে নোট করে ফেলবো, সেগুলোকে একটি রাফ অংশে, মানে ধরো লাস্ট পৃষ্ঠার রাফ হিসাবে নিতে পারবো, কারণ আমরা সামারি বা অন্যান্য কিছু অনুবাদে যেন ওভার রেকিং এর জন্য আমরা একটা রাফ কাজ করবো, একটা বেশ রাফ রাখবো। রাফ অংশে পয়েন্ট আউট করে ফেলবো, পয়েন্ট আউট করে ফেলবো, পয়েন্ট আউট করে ফেলবো, আউট করে ফেলবো। ধরো আসলো গ্রাজুয়েশন টু মিডল ইনকাম কান্ট্রি, তাহলে আমি এটা নিয়ে কি লিখতে পারি? আমি লিখতে পারি হোয়াট ইজ, একটা ভূমিকা লিখতে পারি, হোয়াট ইজ মিডল ইনকাম কান্ট্রি লিখতে পারি, বাংলাদেশের প্রেক্ষাপট কি, মিডল কিভাবে উত্তরণ ঘটলো এটা নিয়ে লিখতে পারি, এরপর এটা কি রিয়েলিটি নাকি এটা হলো এলিউশন, এইভাবে করে আমরা আহ, মানে কোন কোন পয়েন্ট গুলো তোমার তাৎক্ষণিকভাবে, কোন কোন কোটেশন তোমার তাৎক্ষণিকভাবে মনে পড়ে, সেগুলো যদি একটু একটু করে হিন্টস দিয়ে রাখো, দেখবা যে তোমার ইয়া হবে। আমি তোমার একটু কথা বলে রাখি, দাঁড়াও, আমার একটা প্রিভিয়াস কথা বলি। বোর্ডে যা যা লিখছেন ওটা আবার একটু বললে ভালো হয়। সব দেখাইতেছি, লাস্টের পেজ আমি সব দেখাইতেছি, লাস্টের পেজের আগে পেজে করে, লাস্টের পেজটার আগে পেজে কোন একটা পেজ করে নিয়ে অগুরুত্বপূর্ণ। প্লিজ আমার কথা শুনো। আমি বললাম যে এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির পথ, উত্তরণের পথ শীর্ষক আলোচনা অংশগ্রহণ করার জন্য আমি দিদারকে আমন্ত্রণ জানাচ্ছি। দিদার, তুমি এখন এসে আমারে বলবা গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের করণীয় কি। খেয়াল করে দেখো, তোমার কোনো মানসিক ভাবে চিন্তা করার আগেই তোমার আমি কি করতে দিলাম, চলে আসছো। আরেকজন তুমি বলতে বলতে আরেকজন 5-7 মিনিট চান্স পেয়েছে, ধরো তার একটা পরীক্ষা চলতেছে, 5-7 মিনিট সে চান্স পাইছে, অথবা তার ব্রেনের মধ্যে আছে, সে দেখবে যে 4-5টা পয়েন্ট নোট করে ফেলছে। তাহলে মনে রাখবা ইনস্ট্যান্ট এক্সটেম্পোর স্পিচের মতো, একটু যদি টাইম বেশি থাকে, তুমি ধরো 2 ঘন্টায় থিমেটিক কোশ্চেন লিখতেছো, সামারি লিখতেছো, এর মধ্যে কিন্তু তোমার জানো যে মিডল ইনকাম কান্ট্রি নিয়ে তোমার সামনে লিখতে হবে, তোমার পেট্রিয়টিজম নিয়ে লিখতে হবে, গণতন্ত্রের উত্তর নিয়ে লিখতে পারে, কোন পয়েন্টটা যে মানে ও ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, একটা পয়েন্ট চলে আসছে, এই লাইনটা হঠাৎ করে মনে পড়ছে, এগুলার সব একটু একটু করে নোট করে রাখবা। রচনার ক্ষেত্রে যত পয়েন্ট থাকে তুমি রচনা লিখতে সমস্যা হবে না ইনশাল্লাহ। শুধু কাজ হলে আমি পয়েন্টটা আমি এক করতে পারি কিনা, হাউ টু ডেভেলপ, আমি রচনাটারে আরো ইলাস্টিকের মতো চাই না বড় করতে পারবো। শোনো, ইলাস্টিকের মতো চাই না বড় করাটা হলো বড় বিষয়। যদি তুমি বলো যে এই পয়েন্ট গুলো দিলে আমি, তো পয়েন্ট আউট করে রাখা, পয়েন্ট থাকলে তুমি লিখতে পারবা, সত্য কথা। কারণ আমরা ইতিমধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করে ফেলবো ইনশাল্লাহ। তো এই হলো ওভারঅল এই 5 মিনিটের থিঙ্কিং। আমি আবার তোমার একটু চিন্তা করে দিই, আমাদের ঘড়িতে বাজে 10টা। তুমি আমার কথা শুধু শোনো, পসিবল নাকি? এদিকে দেখো, 5 মিনিটও লাগবে না, এদিকে দেখো, 10টা বাজছে। প্রশ্ন পাইছো?
প্যাসেজ দেখা লাগবে না, 8 নম্বর পৃষ্ঠা। ও আসছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কি হতে পারে, আগামী নির্বাচন কতটুকু নিরাপদ এবং সহিংসতা মুক্ত হতে পারবে, আদৌ কি এটা ইতিহাসের সেরা নির্বাচন হতে পারবে কিনা, এই বিষয়ে তোমার অভিমত জানাই। ও বুঝছি, ইলেকশন নিয়ে আসছে এবং ফেয়ার ইলেকশন নিয়ে আসছে। ওকে গুড, ইনশাল্লাহ এটা মনে হয় আমি পারবো। সেকেন্ড, ট্রান্সলেশনটা দ্রুত করে ফেলছো, লাইন বাই লাইন, 2 মিনিট সময় লাগবে, পুরোটা পড়ছো। পড়ার পরে কি অপ্রতিরুদ্ধ, আরে অপ্রতিরুদ্ধ ইংরেজি কিনা দাগ দিয়ে রাখো। হ্যাঁ, এইভাবে করে এই 2-3টা শব্দ পারতেছো না, আন্ডারলাইন করে ফেলো। একটা বাক্য একার জটিল কুটিল আন্ডারলাইন করে রাখো, তুমি কাজ হালকা করে ফেলছো। পরে তুমি দেখবা যে তুমি যখন লিখবা অপ্রতিরোধ, এই পরে ভিতরে দিকে চিন্তা করো অপ্রতিরোধ ইংরেজি কি হইতে পারে। গেল। ও রচনা আসছে কি, রচনা আসছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অথবা রোহিঙ্গা আসছে। ও রোহিঙ্গা নিয়ে কি লেখা যায়, এই রোহিঙ্গা নিয়ে যে 2 ঘন্টার মধ্যে তোমার দেখবে যে অনেক কথা, স্ট্রিম অফ কনসাসনেস। আমি আবার টার্মটা বলতেছি, টার্মটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। স্ট্রিম অফ কনসাসনেস, CUNSCEIOUS NES, কনসাসনেস মানে বলা হয় চেতনার অন্তশীল প্রবাহ। চেতনার অন্তশীল প্রবাহ, অন্তশীল প্রবাহ। খেয়াল করে দেখো, এগুলো বেশি চালু থাকে নামাজ পড়ার সময়। এরপর খেয়াল করে দেখো, নামাজ পড়ছো, পড়ার পরে বলবো আরে পরে তুমি নামাজ টাকা বলবে, ওই দেখো তো অনেক সমাধান তুমি দিয়েছো নামাজের পরে এসে। মানে বিশ্বাস করো না তুমি এটা, অনেক তুমি নামাজ পড়ছো সহি দিলে দেখা যাবে দোকানের হিসাব সবকিছু মিলে গেছে নামাজের পরে। এরকম এটা, কারণ ভিতরে ওই সময় আরো শয়তান থাকে, চেতনার অন্তশীল প্রবাহটা আরো সক্রিয় রাখে। ওকে, ডান। তাহলে আমরা এরপর থিবিটি কোশ্চেন দিয়ে এরপর লেখা রাখবো মানে মানে আপনার 10টা 5 মিনিট থেকে 10টা 05 মিনিট থেকে থিবিটি কোশ্চেন দিয়ে উত্তর শুরু করবো ইনশাআল্লাহ। থিবিটি কোশ্চেন থেকে উত্তর শুরু করবো, উত্তর শুরু লেখা শুরু ইনশাআল্লাহ। 10টা 55, আমি একদম পুরোপুরি এক্স্যাক্টলি আমি শেষের ক্লাসে আমার বলে 10টা 55 বাজছে, আমার থিবিটি কোশ্চেন শেষ। ওকে ডান, চলে আসো এখন আমাদের লেকচার 1 রেডি। হ্যাঁ, লেকচার 1 আজকে নোট 2টা পড়তে হবে। হ্যাঁ, নোট 1 স্যার লেকচার আগের 1। পেজটা কয়েক সেকেন্ডের জন্য। আমি আবার একটু বলে রাখি, আমি প্রথমে প্রথমে তো আমি টাইম ম্যানেজমেন্টটা দিলাম। তারপরে সেকেন্ড হলো ইংরেজি প্রশ্ন হাতে পাওয়ার প্রথম 5 মিনিট আমার করণীয় কি। প্রশ্ন হাতে পাইলে আমি লেটারটি 7 নম্বরে দেখলে আমি বুঝে যাবো যে কোন টপিকটা আসছে, তাহলে মাথার মধ্যে ঘুরতেছে ইনশাআল্লাহ। লিমিটেড কোশ্চেন আমি মনে হয় টপিকটা আমার নিয়ন্ত্রণে আছে। সেকেন্ড, এরপরে মানে ট্রান্সলেশন দিতে আসলে পরে ফেলবো 2-3টা শব্দ, 2-3টা বাক্য কঠিন কঠিন মনে হইলে আমি আগে দাগাই ফেলবো, পরে আমার ব্রেইনে চলমান থাকবে এটা। তারপরে কোন রচনাটা লিখবো সেটাও আমি দাগাই ফেলবো, তাহলে দেখবা যে ভিতরে হঠাৎ হঠাৎ করে ওই যে বাংলাদেশের ফেরছে তথ্য, ইন্টারন্যাশনাল ফেরছে তথ্য, কত কথা যে মনে পড়ে, ওই পয়েন্ট আউট করে ফেলবো যে ইসলামী রচনার মধ্যে এগুলো ঢুকাবো। তারপরে ইতিমধ্যে 5 মিনিট শেষ। এর মধ্যে এইগুলো আবার রচনার জন্য পয়েন্ট আউট করতেছো না, এর মধ্যে ধরো যে তুমি ওই ট্রান্সলেশন করার সময় তোমার কোন একটা কোটেশন মনে পড়বে যে ও ছাত্র এটা বলছিল, ওই বইয়ের মধ্যে এটা পড়ছিলাম, এটা তো মনে হয় রচনাতে লাগানো যায়, নোট করে রাখো। এটারে সামারি করো 3 ঘন্টা পরে, অর্থাৎ যখন দুপুর 1টা বাজবে, ওই যে পয়েন্ট আউট গুলো করছো না, এগুলারে তুমি রচনাতে ঢেলা দাও, রচনা ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে চলে গেল। এবার আসো, লেকচার 1 হলো ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং প্রো translation from Bangla to English. From Bangla to English. Bangla to English. Total 10 notes. Total note হবে, total 10 notes. 10টা নোট পড়াবো। মোস্ট ইম্পর্টেন্ট হলো, মোস্ট ইম্পর্টেন্ট হলো 1, 2, 9, 10। এই 4টা নোটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইয়াতে করে গেছে 1, 2, 9, 10, এই 4টা নোট আমার জন্য, তোমরা মাথায় রাখলেও চলবে। আচ্ছা, গেল। আবার বললাম মোস্ট ইম্পর্টেন্ট, আমি টোটাল নোট করবো আমরা এখানে। ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপের জন্য 10টা নোট, 10টার মধ্যে 1, 2 এবং 9, 10, এই 10টা নোট হইলে 4টা খুব গুরুত্বপূর্ণ, 4টা হইলে চলে, আর লাগে না কিছু, বাকিগুলো খুচরা কথা বলবো। সেকেন্ড, 1 নম্বরে নোট 1। নোট 1 এর নাম হলো
নোট ওয়ানের শিরোনাম হলো আবেগ নিয়ন্ত্রণ এবং বুদ্ধির প্রয়োগ। এটাই হলো আমার কথা। আবেগ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এবং বুদ্ধির প্রয়োগ। বুদ্ধির প্রয়োগ। এই যে নোটগুলো লিখতেছ, কেউ যদি দয়াশীল হও, তুমি গ্রুপে একটু আপলোড করে দিও ক্লাসের পরে, তাহলে অন্যরা যারা লিখতে সমস্যা হইতেছে তারাও যেন দেখতে পারে। প্রতিদিন ক্লাস শেষে ছবি তুললা আমাদের গ্রুপে আপলোড করবে, এমন সদয় কেউ আছো কিনা? এমন দয়াশীল এনিওয়ান? আমার বুঝছো কিনা? ক্লাসের লেকচার গুলা এমন কেউ একজন বলো যে ইনশাল্লাহ। ছেলে এবং মেয়েদের মধ্যে দুইজন বলো। জি স্যার করব। ওকে, কি নাম? নাম বলো। মিজান। আবার নিশা। নিশা আছে, যে দুজন আছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বাকিদের দেখতে সুবিধা হয়ে গেলো, বা ক্লাস কেউ মিস করলে দেখে গেলো যে কি বলতে পারলাম। জাস্ট ছবি তুলে ইয়ে করে দেবে, নাজমুল ভাই বা যে কোনো কেউ, আমি গ্রুপে বুক করে নেবো। ওকে, তাহলে এখন আবেগ নিয়ন্ত্রণ এবং বুদ্ধির প্রয়োগ কথা বুঝাও। কথাটা হইলে এরকম, বাক্য আসতেছে, যে শিশুরা নিষ্পাপ, সামাজিক কোনো ক্লেদ যাদের কখনোই স্পর্শ করতে পারে না, সেই শিশুদেরকে যদি নৃশংসতার শিকার হয়ে অকাতরে প্রাণ বিলিয়ে দিতে হয়, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? বাক্যটা খেয়াল করে দেখো, বাক্যটা কি বললাম? বা এটা কি একটা বাক্য না দুইটা বাক্য বলছি? বলো একটা বাক্য। বাক্যটা কি? যে শিশুরা নিষ্পাপ, যাদের সামাজিক কোনো ক্লেদ কখনোই স্পর্শ করতে পারে না, সেই শিশুরাই যদি সামাজিক নৃশংসতার কারণে অকাতরে প্রাণ বিলিয়ে দিতে হয়, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? এটা যখন আমি বাক্যটা বললাম, এটাকে অনুবাদ করতে বললেই তাৎক্ষণিকভাবে তোমার ব্রেনের মধ্যে একটা মানে ভূমিকম্প তৈরি হয়েছে না? হ্যাঁ বা না বলো? জি স্যার। তাহলে এইটাই হলো বলা যে এই আমার কথা দ্বারা নিয়ন্ত্রিত হইবা না। এই প্রথম নিয়ম আমি কথাটা বলতেছি, আবেগ নিয়ন্ত্রণ। আন্ডারস্ট্যান্ড? তুমি কোনো মতে প্রশ্নে প্রদত্ত বাক্য দ্বারা আমি নিয়ন্ত্রিত হব না, বাক্যকে আমি নিয়ন্ত্রণ করব। এটি হলো আমার মূল মেসেজ। তুমি আমার এত বড় কাহিনী শোনাচ্ছ কি জন্য? আমি তখন অনুবাদ দরকার হচ্ছে, তুমি এইভাবে পারতেছো না, আমি দুর্বল, আমি লিখবো শিশুরা নিষ্পাপ, সামাজিক কোনো ক্লেদ তাদের স্পর্শ করতে পারে না, তারাই যদি ইয়া হয়, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? এক বাক্যরে আমি 3 বাক্যে করে ফেলবো। তাহলে মূল প্রথম বাক্য হইলো, বাক্য যত কঠিন জটিল কুটিল হোক, ঠিক আছে, আমরা অবিকল ওই প্রশ্ন প্রদত্ত বাক্য দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করব না। আবার একজন মুখে উচ্চারণ করে বলো, নোট ওয়ানের মূল কথাটা কি? আমরা বাক্যটা যেভাবে আছে ওইটা দ্বারা আমরা নিজের নিয়ন্ত্রণ করবো, নাকি বাক্যকে আমি নিয়ন্ত্রণ করবো? কোনটা বলো? বাক্য দ্বারা নিয়ন্ত্রিত হবো নাকি বাক্যকে আমি নিয়ন্ত্রণ করবো? বাক্যকে আমি নিয়ন্ত্রণ করবো। তুমি দেখি আমার কি বাক্য না দিবা দেখি। এই যখন এইটাই মাথায় রাখবা যে ওই বাক্য যত জটিল কুটিল করে বলা হয়েছে ভাই, এগুলোতে আমি নাই, কারণ আমার এটা আছে, আমি এই লেখা রাখো কথাগুলো সুন্দর করে আগে। তাহলে প্রথম কথা হলো লেখা রাখো, লেখো। স্যার হ্যাঁ, স্যার ওই যে আগের পেজে আপনি ওই যে কিছু নাম্বার লিখছিলেন, ওই লাইটের জন্য না বোঝা যাচ্ছিল না ওটা। ও 1 2 আর 9 10 এই 4টা নিয়ম পড়লেই চলবে। 1 2 9 ও 10 এর জন্য 1 2 9 10। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আসো, 1 নম্বর হলো আচ্ছা লিখো সুন্দর করে। একটি নোট ওয়ান লিখতেছি না? নোট ওয়ান, আবেগ নিয়ন্ত্রণ করবো। লেখা রাখো প্রশ্নে প্রদত্ত বাক্যটি। প্রশ্নে প্রদত্ত প্রদত্ত কঠিন প্রদত্ত কঠিন বাক্য কাঠামো বা শব্দ আমাকে নিয়ন্ত্রণ করতে, দ্বারা আমি নিয়ন্ত্রিত হব না। এটা হলো কথা, দ্বারা আমি নিয়ন্ত্রিত হব না। আমি নিয়ন্ত্রিত হব না, নিয়ন্ত্রিত হব না, হব না। বাক্যটিকে আমি নিয়ন্ত্রণ করবো। বাক্যের কাঠামো আমি নিজের মতো করে সাজিয়ে নেব। কাঠামো আমি আমার মতো করে সাজিয়ে নেব। আমার মতো করে সাজিয়ে নেব, সাজিয়ে নেব। এটা হলো প্রথম।
অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, অর্থাৎ অর্থাৎ ক্লিয়ার করে বুঝা রাখো, আমরা ওইটাই মনে করি যে ওইটা আছে একটি প্যাসেজ, অর্থাৎ প্যাসেজে একটি বাক্য যে স্ট্রাকচারে প্রদত্ত হয়েছে, একটি বাক্য যে স্ট্রাকচারে স্ট্রাকচারে প্রদত্ত হয়েছে অবিকল সেই স্ট্রাকচার অনুসরণ করে অনুবাদ করা বাধ্যতামূলক। অবিকল সেই স্ট্রাকচার অনুসরণ করে অনুবাদ করা বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক বাধ্যতামূলক নয়। এই কথাটা বলবো। স্যার ওইটা কি লিখছেন? ও, অর্থাৎ প্যাসেজে একটি বাক্য যে অর্থাৎ structure- প্যাসেজে একটি বাক্য যে স্ট্রাকচারে প্রদত্ত হয়েছে অবিকল সেই স্ট্রাকচার রাখে, আমি একটা তোমার এখান থেকে পড়ে শুনে আমার একটা অনুবাদ আছে। ধরো একটা বড় বাক্য তোমার বলি, দেখি আমি একটা পাইছি, আমি তোমার একটা বড় বাক্য বলি, যেমন আছে দেখি, যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে, তখন পুলিশ বিভাগের পক্ষ থেকে মামলার আসামি এবং আটক ব্যক্তির সংখ্যা না জানানোর অবস্থান মোটেও গ্রহণযোগ্য নয়। এমন একটা বাক্য আমি তোমার পরে দেখাবো। এই ধরনের বাক্য যদি পাও খেয়াল করে দেখো, যখন তখন আমি বাক্যটা এভাবে বলবো, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভেতর এবং বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে, এই একটা বাক্য হয়ে গেল আমার স্ট্রাকচারে। এই মুহূর্তে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ বিভাগের উচিত না যে তারা এই আসামির সংখ্যা, এরপর মামলার সংখ্যা এগুলা প্রকাশ করবে না। ভেরি নাইস, 3টা বাক্য হয়ে গেছে আমার জন্য। আমি প্রথমে কথা বললাম যে বাক্যের যে স্ট্রাকচার দেয়া আছে এই স্ট্রাকচারে অনুবাদ করতে আমরা বাধ্য কিনা, হ্যাঁ বা না বলুন। না। এবার আসো, তাহলে কি করতে পারি আমরা, কি কাজ করতে পারি ওর লেখা রাখো। আচ্ছা, অতএব আমরা স্যার আগেরটা লিখতে পারি নাই স্যার। যদি আমরা অর্থাৎ প্যাসেজে একটি বাক্য যে স্ট্রাকচারে প্রদত্ত হয়েছে অবিকল সেই স্ট্রাকচার অনুসরণ করে অনুবাদ করা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে এটা সম্ভব না। দেখো, ওকে, আসো। অতএব কি কাজ করবো খেয়াল করে দেখো। অতএব আমরা কি কাজ করতে পারি খেয়াল করো। অতএব আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ডে বুঝছো, তারপরে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স কে সিম্পল সেন্টেন্সে একটি বিশাল আকৃতির বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যে রূপান্তর করে অনুবাদ করতে পারবো, অনুবাদ করতে পারবো। যারা দুর্বল, যারা ভয় পাইয়া যাও, এটা হলো তোমার জন্য মুক্তি। তুমি যত বড় বাক্য দেও আমি বাক্য আনবো, আমি ছোট ছোট করে বলবো, এবং এটা বৈধ। আমি তোমার রেফারেন্স দেখাইলে দেওয়া হইব ইন্টারন্যাশনাল জার্নাল, প্রথম আলো থেকে, বা বড় বড় অনুবাদক বাংলা থেকে যেগুলো ইংরেজিতে অনুবাদ করছে, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করছে, এগুলো রেফারেন্স দেখাবো কিছুদিন পরে। ওয়েট করো। হ্যাঁ, দাঁড়াও, ওকে, আর একটা কথা লিখে পরে যাইতে হবে। দাঁড়াও, একটা কথা লিখে রাখো, পরের লাইনে লিখেছি, লাল কলমে লিখে রাখো, মনে রাখো।
এই কথাটাও ভুলো না, মনে রাখবো। কখনো কখনো স্ট্রাকচার পরিবর্তন করে, কখনো কখনো স্ট্রাকচার স্ট্রাকচার পরিবর্তন করে, পরিবর্তন, কখনো কখনো স্ট্রাকচার পরিবর্তন করে অনুবাদ করলে, অনুবাদ স্ট্রাকচার পরিবর্তন করে অনুবাদ করলে, অনুবাদ অনুবাদ এই শুধু সহজই না, সহজ হয়েছে এমনটা না, সহজই নয়, সুন্দর হয়। স্যার অনুবাদ করে নাকি অনুবাদ করলে? কখনো কখনো স্ট্রাকচার পরিবর্তন করে অনুবাদ করলে, বুঝছো? অনুবাদটি শুধু সহজ না, সুন্দরও হয়। একটু পরে দেখবা সুন্দরও হয়। অতএব আমরা স্ট্রাকচার পরিবর্তনের দিকে ট্রাই করবো ইয়ে করার জন্য। সিম্পলে আছে, অনুবাদ যদি সিম্পলে করো বাক্যটা অখাদ্য হবে। আমরা এটা কমপ্লেক্স কম্পাউন্ডে নেব, অজস্র উদাহরণ তুমি পাইবে। মনে রাখবো একটা কথা, মনে রাখবো, মনে রাখবো। কমপ্লেক্স কম্পাউন্ডের অনুবাদ করার সময়, কমপ্লেক্স কম্পাউন্ড কম্পাউন্ড এর অনুবাদ করার সময়, অনুবাদ করার সময় কনজাংশনটিকে গোল দাগ দিয়ে মার্ক করলে সহজে দুইটা বাক্য পাই। কনজাংশনটিকে গোল দাগ দিয়ে মার্ক করে ফেললে সহজে দুটি বাক্য পেয়ে যাবো। মার্ক করে ফেললে দুটি আলাদা, দুটি স্বতন্ত্র বাক্য পেয়ে যাবো, স্বতন্ত্র বাক্য পেয়ে যাবো। খেয়াল করে দেখো, একটু পরে আমি কথা করাবো। বিসিএস পরীক্ষার প্রশ্ন, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। প্লিজ, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার, কোন জায়গায় গোল দাগ দিবা সেটা বলো। কিন্তু তো গোল দাগ দিলে আমি সেপারেট পাই গেছি, মাঝখানে বার বসাই দিবা। খেয়াল করে দেখো, যখন বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, যখন এরা বিপদ বা মানুষের উপস্থিতি টের পায়, তখন এরা নলখাগড়া সহ অন্যান্য বনের ভেতরে ঘাপটি মেরে থাকে। প্লিজ, যখন তখন গোল দাগ দিয়ে ফেলো, তাহলে আমরা হোয়েন ব্যবহার করলে হয়ে গেছে। তাহলে দুইটা স্বতন্ত্র বাক্য হয়ে গেছে। এরা বিপদ বা মানুষের উপস্থিতি টের পায়, এরা টের পায় বিপদ বা মানুষের উপস্থিতি, সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট মিলাই ফেলে হয়ে গেছে। তখন হোয়েন বললে যখন তখন হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য কনজাংশনটার গোল দাগ দিলে সেপারেট দুইটা বাক্য পেয়ে যাবে, বড় বাক্য হয় না সাধারণত। আর তার লাস্ট কথা বলে রাখি, প্রাথমিক স্তর অনুবাদ, একটা স্টাডি গুলো রাখি, প্রাথমিক স্তর অনুবাদকারী হিসাবে, প্রাথমিক স্তরের অনুবাদকারী হিসাবে, অনুবাদক হিসাবে, বুঝছো কিনা, হিসেবে একসাথে লেখা যায় এমন অংশটুকুর মানে আন্ডারলাইন করে রাখলে, একসাথে অনুবাদ করার সময় একসাথে লেখা যায় এমন অংশটুকু আন্ডারলাইন করে ফেললে সুবিধা হবে। একসাথে লেখা যায়, লেখা যায় এমন অংশগুলোকে আলাদাভাবে আন্ডারলাইন করে ফেলবে। এমন অংশগুলোকে আলাদাভাবে আন্ডারলাইন করে ফেলবো, করে ফেললে সুবিধা হবে। একসাথে কেন আন্ডারলাইন করবো, সুবিধা হবে। অর্থাৎ যদি তুমি ধরো বিবাহ নিচে আন্ডারলাইন করো, নারীদের সামাজিক মর্যাদা একসাথে দিয়ে থাকে, একসাথে, বুঝছো কিনা, এই যে 4টা আন্ডারলাইন করলাম, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে এটা একসাথে লিখতে হবে। সামাজিক ব্যবস্থার কারণে নারী। তাহলে প্রাথমিক স্তরের অনুবাদক হিসাবে অনুবাদ করার সময় একসাথে লেখা যায় এমন অংশগুলোকে, এমন ওয়ার্ড, অংশ বলতে আমি ওয়ার্ড বা ফ্রেজ আর কি,
ওয়ার্ড বা ফ্রেজ গুলোকে PHRAS ফ্রেজ গুলোকে, বুঝছো কিনা, আলাদাভাবে আন্ডারলাইন করে ফেলবো, মানে আন্ডারলাইন করে ফেলবো যে কতটুকু একসাথে লেখা যায়, আসো আমরা অনুবাদ করার সময় পাবো। ওকে, নোট ওয়ানের হাকিকত কি, কি বুঝলাম? আমার নোট ওয়ানে হলো বাক্যের মূল কথা কি, বাক্য আমাকে নিয়ন্ত্রণ করবে না, বাক্যের কাঠামো কি, কত কঠিন বাক্য জটিল বাক্য, ভাই এগুলো আমার বুঝাইয়েন না, আমি বুঝতে চাই বাক্যটা আমার মতো করে অনুবাদ করা যায় কিনা। ফলে আমি স্ট্রাকচার ভেঙে ফেলবো, প্রয়োজনে সিম্পলকে কমপ্লেক্স করবো, কমপ্লেক্সকে কম্পাউন্ড করবো, প্রয়োজনে স্বতন্ত্র বাক্য করে ফেলবো। আপনি বাক্য বলছেন যে শিশুরা নিষ্পাপ, সামাজিক কোন ক্লেশ যাদের কখনোই স্পর্শ করতে পারে না, সেই শিশুদের যদি অকাতরে প্রাণ বিলি দিতে হয় নৃশংসতার শিকার হইয়া, এর চেয়ে বেদনার আর কি হইতে পারে? এত গল্প শোনায় না ভাই আমারে। বাক্যটা হলো শিশুরা নিষ্পাপ, একটা বাক্য শেষ। তাদেরকে কোনো ক্লেশ, সামাজিক কোনো কোনো প্রয়োজন তারা টাচ করতে পারে না, 2 বাক্য শেষ। এরপরে বাক্য বললাম যদি তারাই যদি প্রাণ বিলে দিতে হয়, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই পয়েন্ট? তুমি কি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি? জি স্যার। ওকে, মানে সাহস বাড়াও, আমি তোমাদেরকে লাইন বাই লাইন সবচেয়ে বুঝিয়ে দিতে পারবো এমনটা না, কিছু টেকনিক দেখাইতেছি এখানে। আসো, নোট 2 আমি বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোর মধ্যে একটা। 1 মিনিট সময় দাও, তারপর নোটটা লিখো। আমি আগে এটারে ভার্টিক্যাল, মানে ওই যে খাতাটাকে ভার্টিক্যালি লিখবা না কিভাবে লিখলে সুবিধা হয়? নতুন পৃষ্ঠার নোট 2 থামো, সুন্দর করে নোট 2 পরে লিখো। আমি আগে নোট 2 বাংলা থেকে ইংরেজি করার, বাংলা থেকে ইংরেজি আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের সবচেয়ে বহুল ব্যবহৃত কৌশলটি হলো, বহুল ব্যবহৃত কৌশলটি হলো, লেখন এখন প্লিজ থামো, কৌশলটি হলো থামো, আমি শুধু করে লিখি। প্রথমে সাবজেক্ট থাকবে, প্রথমে আমি শুরু করে ডায়াগ্রামটা সাজাই দিই। প্রথমে সাবজেক্ট, ওকে গুড, সাবজেক্ট মানলাম, হ্যাঁ, প্লাস ফাইনাইট ভার্ব, ফাইনাইট, ওকে গুড, ফাইনাইট ভার্ব। তারপরে এই ফাইনাইট ভার্বকে তারপর দুইটা প্রশ্ন, একটা হলো কাকে, আর একটা হলো কি। এই দুইটা প্রশ্ন যদি বসাও ইংলিশে এটাকে দাঁড়াবে, এটার নাম হবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আমি এক্সটেন্ডেড সরি, ওই আমাদের নিষিদ্ধ গন্তব্যে চলে যেতেছি আমি, আমাদের একটু আচ্ছা সেকেন্ড, ওই যে যেখানে লেখা ভালো লেখা যায় না। তারপরে এরপর আমরা প্রশ্ন করবো যত প্রশ্ন আছে। কেমন মানে ম্যানার, তারপরে কোথায় মানে হলো প্লেস, কখন টাইম, কেন কিভাবে কিসে ইত্যাদি ইটিসি। কেন কিভাবে কিসে, এই প্রশ্নগুলোর উত্তর যত প্রশ্ন আছে এগুলা করে ফেললে আমার বলো বাকিরা প্রিলিমিনারিতে পড়ছো, তারপরে এগুলোর উত্তর কি হয় বলো? অ্যাডভার্বিয়াল প্লাস অ্যাডভার্বিয়াল গুলো আমরা বসাই ফেলবো, ঠিক আছে? এখানে আমাদের একটা মজার কথা আছে, শোনো। আচ্ছা, অ্যাডভার্বিয়াল গুলো, হ্যাঁ, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট পেলাম, প্রথমে সাবজেক্ট, তারপর ফাইনাইট ভার্ব, দুইটা প্রশ্ন করে অবজেক্ট বা কমপ্লিমেন্ট পেলাম। হ্যাঁ, ডিরেক্ট অবজেক্ট কাকে প্রশ্ন করলে কোন অবজেক্ট পাওয়া যায় বলো তো, ডিরেক্ট না ইনডিরেক্ট? কাকে? ইনডিরেক্ট অবজেক্ট। আর কি প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, ওকে, গেল। তারপর আমরা অ্যাডভার্বিয়াল গুলা বসাবো। অ্যাডভার্বিয়ালের ক্ষেত্রে আচ্ছা, এখানে এবার কি এই সাবজেক্ট হলো একটিভ ভয়েসে যদি কে কারা প্রশ্ন করো, কে কারা, হাতকে যদি কে কারা প্রশ্ন করো তাহলে একটিভ ভয়েসের সাবজেক্ট পাইবা, একটিভ ভয়েস। আর কি কাকে যদি প্রশ্ন করো তাহলে আমরা কোন ভয়েসের সাবজেক্ট পাবো বলো? প্যাসিভ ভয়েস। ওকে,
আর এই পেসিভ ভয়েস নিয়ে আমরা নোট 8 লিখে রাখো, নোট 8 দ্রষ্টব্য। পেসিভ ভয়েস সুন্দর করে আমার নোটটা লিখতে থাকো, তারপরে বলতেছি। ফাইনাইট ভার্ব কে? ফাইনাইট ভার্ব সাধারণত বাংলা বাক্যে শেষে থাকে। ফাইনাইট ভার্ব সাধারণত বাংলা বাক্যে শেষে, বাংলা লিখো আগে, বাক্যের শেষে থাকে সবসময় না, সাধারণত বাংলা বাক্যের শেষে ফাইনাইট ভার্বটা পাইবা। প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, তারপর ফাইনাইট ভার্বটা বসাবো, প্রশ্ন করব কাকে কি, দুইটা প্রশ্ন উত্তর পাইলে বসাবো, তারপরে কখন, কেমন, কোথায়, কখন, এমপিটি ফলো করব, মানে অ্যাডভার্বিয়াল গুলো ফলো করব। অ্যাডভার্বিয়ালের ব্যাপারে আমার একটা কথা আছে, কোন জায়গায় লিখতে হবে ওইখানে একটু কষ্ট করে লিখি। এগুলো পিচ করে বসানো যায়, এগুলো বাক্যে পিচ করে সুবিধা মতো স্থানে বসানো যায়, সুবিধা মতো স্থানে বসানো যায়। আমার কথা বলছে কিনা? লিখতে পারছো এটা? এটা কি দেখা যায়? এগুলো কি বাক্যের সুবিধা মতো স্থানে দেখা যাচ্ছে না, ওকে, দেখা যাচ্ছে না। বাকিটা বলবো, বাকিটা বলবো, তোমরা একটু এটা লিখো, আমি বাকিটা বলতেছি, বাকিটা মুখে মাসুল বলবো। স্যার অ্যাডভার্বিয়ালস এর জায়গায় আপনি একটু বলে দিন কষ্ট করে, ওখানে হ্যাঁ হ্যাঁ, দেখা বলে দেবো, যাচ্ছে বলে না তো। দেবো। তুমি আগে এই অংশটা তোলো আগে। ধরো, কেন অনেক ডেভেলপ করতেছি, ধরো আমি কি করতে হবে কালকে। স্যার, হ্যাঁ পেসিভ ভয়েসের নিচে নোট 85 না কি লেখা স্যার? হ্যাঁ হ্যাঁ, নোট, নোট 8 দ্রষ্টব্য, 8 নম্বর নোট, 8 নম্বর নোট দ্রষ্টব্য। হ্যাঁ। বাংলা থেকে ইংরেজি অনুবাদের সবচেয়ে বহুল ব্যবহৃত কৌশলটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপরে হলো অ্যাডভার্বিয়াল। মানে দ্যাট মিনস প্রথমে আমরা কে বা কারো প্রশ্ন করে উত্তর বের করবো, কে বা কারা প্রশ্ন করলে এটা সাবজেক্ট পাওয়া যাবে অ্যাক্টিভ ভয়েসের। তবে মাথায় রাখবো কি বা কাকে প্রশ্ন করলে পেসিভ ভয়েসের সাবজেক্ট পাওয়া যায়। সাবজেক্ট পাওয়ার জন্য কে কারা প্রশ্ন জরুরি অ্যাক্টিভ ভয়েসে। ফাইনাইট ভার্ব, এরপর আমরা কথায় বলবো ফাইনাইট ভার্ব। তারপরে হলো কি বলো, ওই যে এটা আর কি, কি বা কাকে প্রশ্ন করে উত্তর বসাবো, ঠিক আছে। তারপর আমরা কোথায় কখন প্রশ্নগুলো ইয়ে করবো। ওকে, লেখা শেষ হয়েছে কিনা? আর অ্যাডভার্বিয়াল গুলোর ব্যাপারে স্যার আমাদের একটা, অ্যাডভার্বিয়াল স্যার গুলোর বাংলা ব্যাপারে কথা হলো এগুলো বাক্যে আকপিচ করে সুবিধা মতো স্থানে বসানো যায়। অ্যাডভার্বিয়ালের মজা হলো এটা, স্যার আকপিচ বাংলা করে। বাক্যের শেষে কাকে এবং কি, ইনডিরেক্ট এবং ডিরেক্ট, এইখানে যদি একটু বলতেন স্যার, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, সব লিখে রাখো। কাকে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট থাকে, আর কি প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট। উদাহরণটা দিলে এখন বুঝবা, উদাহরণটা দিলে বুঝবা, উদাহরণটা দিলে বুঝবা। স্যার ওই অ্যাডভার্বিয়াল যেটা লিখছেন ওইটা এগুলো বুঝতেছি না স্যার। এগুলো বাক্যের বাক্যের মানে কি বলা, এগুলো বাক্যের বাক্যে আকপিচ করে আকপিচ করে সুবিধা মতো স্থানে বসানো যায়। এগুলোকে বাক্যে আকপিচ করে সুবিধা মতো স্থানে বসানো যায়। ওকে, এবার আসো, এবার একটা উদাহরণ দেখো, স্ক্রিনশট দাও একটা স্ক্রিনশট দাও প্রয়োজনে। ওকে, হ্যাঁ রেডি। এগুলো বাক্যে আকপিচ করে সুবিধা মতো স্থানে বসানো যায়। ডান। এবার আসলে লিখে ফেললাম। এই আমি বিশ্বাস করবো কিনা, 31তম বিসিএস থেকে তোমরা কততম বলো? আমার যাত্রা শুরু 31, তোমরা কত? 47। আমি সারা জীবনে 31তম বিসিএস থেকে এই পর্যন্ত এক বাক্য দিয়ে অনুবাদ শেখাই, অনুবাদে কোনো আলাদা বাক্য শেখাই না, উদাহরণ শুধু পরিবর্তন করি। রানিং যেমন গত বছর যে উদাহরণগুলো প্র্যাকটিসের জন্য দিচ্ছি, এই বছর তোমাদেরকে নতুন করে দিচ্ছি, ঠিক আছে। এবার আসো, প্রধান শিক্ষক আসো, আমার 1 নম্বর বাক্য মডেল সেন্টেন্স। মডেল সেন্টেন্স 1, কয়েকটা মডেল বাক্য দেখো। মডেল 1, মডেল সেন্টেন্স 1,
প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। এটা হলো আমার মডেল সেন্টেন্স 1। 1 নম্বর, সারা জীবন 17টা বিসিএস এক বাক্য দিয়ে পড়াই আসছি। প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। এই আন্ডারলাইন কথা যে একটু আগে বলছিলাম, মনে আছে কিনা, বুঝছো কিনা বলো? একটু আগে যে বলছিলাম, আমরা কি প্রধান আলাদা বলবো, শিক্ষক আলাদা বলবো, নাকি প্রধান শিক্ষক একসাথে বলতেছি? প্রধান শিক্ষক এই একসঙ্গে কথা বলবো স্যার। প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। গভীর মনোযোগ, আগের বাক্যটা এটা সহজ, সবাই পারি। এটা দিয়ে হাজার হাজার, এই যে আজকে শীতের সবগুলো বাক্য অনুবাদ করতে পারবা। তাহলে প্রথম কাজ কি? কে পড়ান? 1 নম্বরে প্রধান শিক্ষক। তাহলে পড়ান 2 নাম্বারিং করে ফেলো। প্রশ্ন করো, কাকে পড়ান? আমাদেরকে। 3 কি পড়ান? ইংরেজি বলো। পড়ান। ইংরেজি। 4 এরপর কেমনে পড়ান? আন্তরিকভাবে। 5 ঠিক আছে। কোথায় পড়ান? ক্লাসে। 6 কখন পড়ান? প্রত্যহ সকালে। এটা এমপিটি ফলো করছে আর কি। 7 ওকে, নিয়ে আসো। প্রধান শিক্ষক হবে দা হেডমাস্টার, কারণ হেডমাস্টার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। হেডমাস্টার একজন বলে দিল, এখানে হেডমাস্টারের পূর্বে দি কেন দিলাম? কমন নাউন এর জন্য। কমন নাউন একা কি বসে না, এই জন্য। যত কমন নাউন আছে 2-1টা ব্যতিক্রম ছাড়া, ম্যান ইজ মর্টাল, এরকম 2-1টা ছাড়া কমন নাউন একলা বসে না। পাশে লিখে রাখতে পারলে স্যার কমন নাউন। পদ্ধতির সামনে স্যার আর্টিকেল বসে স্যার। কাকে কি স্যার, ডান পাশে কি লিখছেন, কাকে কি, এটা বোঝা যাচ্ছে না, আবার একটু বলেন। আচ্ছা, কাকে পড়ান? আমাদেরকে। বুঝছো কিনা? কাকে পড়ান? আমাদেরকে। কি পড়ান? ইংরেজি। কেমনে পড়ান? আন্তরিকভাবে। কোথায় পড়ান? ক্লাসে। কখন পড়ান? প্রত্যহ সকালে। এই খেয়াল করে দেখো, দা হেডমাস্টার। তারপরে ভার্ব কি বলো? টিচার্স। TEACHES টিচার্স। তাহলে প্রশ্নগুলো করে ফেলো। তাহলে টিচার্স কাকে পড়ান? তাহলে তুমি হিসাবে লিখ। হ্যাঁ, টিচার্স কাকে পড়ান? প্রশ্ন বলো। আমাদেরকে স্যার। আমাদেরকে। টিচার্স আস কি পড়ান? ইংলিশ। এইটাকে বলা হয়, এই যদি ব্যক্তিবাচক যেটা, এটাকে আমরা সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট বলি, তাই কিনা বলো? আর বস্তুবাচক যেটা, এটাকে কি বলি বলো? ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। তারপরে কোথায় পড়ান? কেমনে পড়ান? কর্ডিয়াল। তারপরে কোথায় পড়ান? ইন দ্য ক্লাস। কখন পড়ান? এভরি মর্নিং। খেয়াল করে দেখো। এখন এটা হলো অ্যাডভার্ব 1, অ্যাডভার্ব 2, অ্যাডভার্ব 3। আচ্ছা, এখন আমার আগে একটু বলো, 2টা প্রশ্ন আমি এখানে 2টা কথা জানাই রাখতে চাই বলতে গিয়ে। প্রথম, আমরা এই আস ইংলিশ এটাকে অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি বলতো? আমরা যদি ইংলিশটাকে আগে আনি, পরে ব্যক্তিটা নেই, তাহলে বা ইংলিশ টু আস বলতে পারবো কিনা বলো? জি স্যার, ইংলিশ টু আস। তাহলে হয়ে গেল। আমরা ব্যক্তিটা যদি আগে আনি পরে নেই, তাহলে একটা প্রিপজিশন দিতে হয়। দ্য হেডমাস্টার টিচার্স ইংলিশ টু আস। কি প্রশ্ন করলে ব্যক্তিটা পরে নিলে টু প্রিপজিশন দিতে হয়, একটা গেল। আর এই তিনটার ব্যাপারে আমার একটা সিদ্ধান্ত বলো, এগুলোকে আর্টিস্ট করে লেখা যাবে কিনা? এগুলো আর্টিস্ট করলে সমস্যা নেই। আর্টিস্ট করলে সমস্যা নেই। প্লিজ খেয়াল করে দেখো, এগুলো আর্টিস্ট করলে সমস্যা নেই মানে কি? দ্য হেডমাস্টার, আমার সাথে একজন বলো। যদি আমি বলি
এভরি মর্নিং, আমার সাথে কি বলো, এভরি মর্নিং দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ। তোমার সমস্যা আছে এভরি মর্নিং বাক্যে শুরুতে আনলে? না স্যার, না স্যার। তুমি যদি অ্যাডভার্ব ব্যানারটা আমরা নোট 3 তে পড়াবো। এভরি মর্নিং দ্য হেডমাস্টার কর্ডিয়ালি টিচার্স, এই ভার্ব এবং ইয়ার মধ্যে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব ম্যানার বা ফ্রিকোয়েন্সি বসাই দেওয়া যায়। এটা নোট 4 এ পড়বো। এই যে এভরি মর্নিং দ্য হেডমাস্টার কর্ডিয়ালি টিচার্স, আমি যদি কর্ডিয়ালিটা সাবজেক্ট এবং ভার্বের মাঝে আনলে কি খারাপ দেখে না ভালো লাগে সেটা কও? ভালো লাগে। ভালো লাগছে তাহলে স্যার। তোমার সাথে আমার কথা এতটুকু, দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ, দ্যাটস ওকে। অথবা দ্য হেডমাস্টার টিচেস ইংলিশ টু আস, একটু পর্যন্ত কমিটমেন্ট। এভরি মর্নিং ইন দ্য ক্লাস কর্ডিয়ালি, কোথায় লিখবা এটা কি সিদ্ধান্ত আমার না তোমার? আমার এটা যদি এখানে লিখতে ভালো লাগে, এই কথাটাই যদি ব্রেনে ঢুকাও ইনশাল্লাহ বাকি সবগুলো হয়ে যাবে। তারপর ঠিক যাইতেছে, লেখা শেষ করো। স্যার, হ্যাঁ, অ্যাডভার্ব তো আমরা যে কোনো পজিশনেই বসাইতে পারতেছি, তবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি অর্ডারটা ফলো করা কি গুরুত্বপূর্ণ? টেনশন নিও না, আসতেছে সব। তোমার কোনো টেনশন নেওয়ার দরকার নেই, 10 মিনিটের মধ্যে সব ক্লিয়ার। স্যার অ্যাডভার্বের ক্ষেত্রে একটা এমপিটি মেথড বলে যে ওটা কি ফলো করতে হবে? এটা হলো মুস্তাহাব, বলো এটার নাম কি বলো? মুস্তাহাব, নট কিছু না। এটা এমনি ব্যবহার করলে সুন্দর, কিন্তু সবসময় আমরা এমপিটি ফলো করতে পারবো না। এমপিটি ফলো করলে ভালো, না ভালো ইয়ে করে। এটা আবার বললাম মুস্তাহাব, বুঝছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা আসো এবার একটু আমরা চলো হাতে কলমে একটু পড়াশোনা করি, হাতে কলমে। যাচ্ছি, জুম করে নাও। ওকে, তাহলে হোমওয়ার্কটা খেয়াল করো। আমি গতকাল বাজারে আমার ছোট ভাইকে একটি নতুন বই আনন্দের সাথে দিয়েছিলাম। সাবজেক্ট হলো আমি। খুব ভালো করে খেয়াল করো, একটা বাক্য। আমি, ভার হলো কি বলো, মুখে একজন বলো। দিয়েছিলাম। দিয়েছিলাম, কাকে দিয়েছিলাম? কাকে দিয়েছিলাম? ভাইকে। আমার ভাইকে। ছোট ভাইকে কি দিয়েছিলাম? একটা বই, নতুন বই। এ নিউ বুক। খেয়াল করে দেখো, তাহলে আমরা এটাও করে নিছি, আই গেভ এ নিউ বুক। নিউ বুক মাই ইয়ঙ্গার ব্রাদার, না নিউ বুক টু মাই ইয়ঙ্গার ব্রাদার? নিউ বুক টু মাই ইয়াঙ্গার ব্রাদার। দিয়েছিলাম কোথায়? দিয়েছিলাম এট দ্য মার্কেট। কখন দিয়েছিলাম? ইয়েস্টারডে। হয়েছে কিনা? একজন আমারে বলো, আমি যদি হ্যাপিলি শব্দটা আগে নিয়ে আসি, আই হ্যাপিলি গেভ, কোনো সমস্যা আছে? না স্যার। যদি নিয়ে আসি ইয়েস্টারডে, আই হ্যাপিলি গেভ, ইয়েস্টারডে বাক্যের শুরুতে নিয়ে আসছি, কোনো সমস্যা? না স্যার। বাদ দাও, আমি বলি মার্কেট, বাজারের মধ্যে, আই গেভ হ্যাপিলি আই হ্যাপিলি গেভ। এট দ্য মার্কেটে যদি বাক্যের শুরুতে নিয়ে আসি, সেক্ষেত্রে তো মনে হচ্ছে এটা কমা দিতে হবে না স্যার? না, কখন কমা দিবে এটা বলবো। এই ইয়েস্টারডে আনলে কমা দিতে হবে না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অন্যগুলো দিলে কমা দিতে হবে। যদি এট দ্য মার্কেট, এগুলো সবসময় কমা, এট দ্য মার্কেট তুমি দিলে বাক্যের শুরুতে নিলে কমা দিতে হবে। এটা বলে দেবো কোন সময় কমা দিবা। তাহলে কাজ হলো কি, এই প্রত্যেকটা বাক্য দয়া করে লিখবা, শুধু লিখবা না, এটা তোমার ছোট ভাই বোন থাকলে তারেও শিখে ফেলবা। ওরা অনুবাদ কেন পারবে না? তোমার আমি কনফিডেন্টলি বলতেছি, 9টা নিয়ম তুমি ওর লাইন বাই লাইনে শেখাও। 2 নম্বর বাক্য এটা খাতা লিখবা, এই সমাধান দেখবা না নিজে নিজে লিখবা? নিজে নিজে ইনশাআল্লাহ। এই 3টা বেসিক সেন্টেন্স, 3-4টা বেসিক সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা গেল, এবার আসো নাম্বারটা। মানে ঘটনা হিসেবে নাম্বারটা একটু ঝামেলা হয়েছে, নাম্বারটা ঠিক করে তোমাদেরকে দিতেছি। আসো দাঁড়াও, তারপরে নাম্বারটা একটু ওই সিরিয়াল। আচ্ছা, অধ্যাপক গতকাল বিকেলে সেমিনারে ছাত্রদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে একটি চ্যালেঞ্জিং গবেষণা প্রকল্প দিয়েছিলেন। সাবজেক্টকে অধ্যাপক, প্রফেসর দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? তার স্টুডেন্টদেরকে। কি দিয়েছিলেন? চ্যালেঞ্জিং রিসার্চ। চ্যালেঞ্জিং রিসার্চ প্রজেক্ট কিভাবে দিয়েছিলেন? অত্যন্ত ধৈর্যের সাথে, ভেরি প্যাশেন্টলি। কোথায় দিয়েছিলেন? কখন দিয়েছিলেন? ডান হয়ে গেছে না? আর আরেকটু শক্ত হইব, এই বাক্যগুলো লিখলে আরেকটু মাথা কোমর শক্ত হবে, ঠিক আছে? এবার আসো, এবার আমরা চলে বাংলাদেশ রপ্তানি, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। বাংলাদেশ রপ্তানি খাতের প্রধান উৎস হিসাবে পোশাক শিল্পকে স্থাপন করেছে। সাবজেক্ট কে বলো? বাংলাদেশ। ভার্ব কি? হ্যাজ এস্টাবলিশড। তাহলে কাকে উৎস হিসাবে ইয়ে করছে?
পোশাক শিল্প গার্মেন্ট শিল্প। গার্মেন্ট ইন্ডাস্ট্রি উত্তরে নাই। কিভাবে কিভাবে রপ্তানি as খাতে the main source of প্রধান উৎস হিসাবে as the main source of its export its sector, মানে রপ্তানি খাতের প্রধান উৎস হিসাবে। তাহলে বাংলাদেশ আন্ডারলাইন করে ফেলবা, বাংলাদেশ স্থাপন করেছে, কাকে স্থাপন করেছে বা কি স্থাপন করেছে? তাহলে দা গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে স্থাপন করেছে কিভাবে? রপ্তানি খাতের প্রধান উৎস হিসাবে। তার দা এজ দা প্রধান উৎস অফ দা রপ্তানি খাত, এজ দা প্রধান উৎস অফ রপ্তানি খাত, হয়েছে না? স্যার জি স্যার এই তো তাহলে হয়ে গেল ইনশাল্লাহ। তাহলে আমি যদি তুমি সবগুলো ইনশাল্লাহ নিজে নিজে করে ফেলতে পারো এবং 9 নম্বর পর্যন্ত সব মিলিয়ে 200 বাক্য এরকম হাতে কলমে হাতে খড়িতে যাও ইনশাআল্লাহ। আর যারা ভালো পারো তোমার কাজ হলো, বোধ তুমি তো এগুলো আমি জানি অনেকে ভালো পারো, তোমার কাজ হলো টিচ করা। টু টিচ ইজ টু লার্ন টুইচ। কাউকে একবার শেখালে নিজেকে কয়বার শেখানো হয় বলো? 2বার শেখানো হয়। তাহলে তোমার আমানত দিলাম আমি, বাচ্চাদেরকে 9টা নিয়ম সুন্দর করে 10টা নিয়ম সুন্দর করে বুঝিয়ে দিবা। আজকে ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি, দেখছো কিনা কেউ? এটা অনুবাদ করার জন্য তোমার 10 নম্বর নিয়ম লাগবে। এটা হাদিস দিচ্ছি, তোমরা কেউ ফেসবুকে ঢুকলে দেখবা। যারা বিশ্বাসী তারা যদি কোনো কথা বলতেই হয় তাহলে যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা বলা সম্ভব না হয় তাহলে যেন তারা চুপ থাকে। মুহাম্মদ বুখারীর একটা হাদিস। তাহলে এটা নোট 10 এর মধ্যে যাইতে হবে। নোট 10 এ মানে হলো যারা বিশ্বাসী। তাহলে ইফ ইফ দে, হ্যাঁ বুঝছি কিনা, হু আর বিলিভার্স, এইভাবে দিয়ে অনুবাদ করতে হবে। রিলেটিভ প্রনাউনের ব্যবহার আছে যারা, এটা আমরা এই বাক্যটা দেখবো যে নোট 10 এ মনে রেখে দিও। আমি এই বাক্যটার অনুবাদ দিয়ে শুরু করবো, কোনটা আজকে যে হাদিসটা লিখে দিচ্ছি। যারা বিশ্বাসী, যারা মুমিন, যারা আখিরাত এবং দুনিয়া মানে পরকাল এবং আল্লাহর উপর বিশ্বাস করে এরকম, তারা যদি কোনো কথা বলতে হয় তাহলে কথা বললে কি কথা বলতে হবে বলো? উত্তম কথা বলবে। উত্তম কথা বলবা। আর ভালো কথা বলতে পারি না আমি মানে অখাদ্য কুখাদ্য ফালতু কথা বলি, তাহলে আমার নবীজি কি সিদ্ধান্ত দিচ্ছেন বলো? কি করতে বলছেন আমারে? কথা বলুন। বুঝছো বিষয়টা? এটা দেখবে যে জবানের হেফাজত, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলে সুন্দর ভালো কথা বলতে পারি বলবো, ফালতু কথা বলবো না। ডান, হ্যাঁ? তাহলে আমরা কালকে তাহলে আমি নোটটা দিয়ে দিই সুন্দর করে, তোমরা সুন্দর করে ইয়ে করে ফেলবা। কালকে 3-4 এ যাবো, এভাবে করে আমরা নোট 10 আবার কালকে পরে মঙ্গলবার ইনশাল্লাহ। এই সপ্তাহের মধ্যে আমরা মানে এরপরে শুক্র শনি রবিবারের মধ্যে ইনশাল্লাহ আমরা একটা স্যার আমাদের ক্লাসের ডেট কি বার স্যার? আপাতত যেহেতু তোমাদের টাইমটা খুবই কম, আমি একটু রেপিডলি আপাতত কি বলো, শুক্র শনি রবি সোম, আরে সরি শুক্র শনি রবি মঙ্গল, ডান। তাহলে কালকে টাইমটা কি একটু আগানো বা পিছানো যায় স্যার? না আর কিছু করা যাবে না, আমার ছুটি নেই তো, খুব ক্রিটিক্যাল টাইম। ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার এই শীটগুলো আমরা কবে পাবো? এই এক্ষুনি দিয়ে দেবো গ্রুপের মধ্যে, একটু পরে এই যে আমি নাম্বারটা ঠিক করে দিয়ে দিচ্ছি। স্যার হোমওয়ার্ক কোনগুলো বললেন যে ওই 10টা? আমি যে শীটটা দিলাম না, এই শীটটা এখন দিয়ে দেবো। এই শীটটা এখন কিছুক্ষণ পরে তোমরা সলভ করে ফেলবা। ওকে, ক্লাসের আগে স্যার শীটটা দিয়ে দিলে ভালো হয়। না ক্লাসের আগে দিলে তো লাভ নাই, পরে দেবো। তাহলে তুমি বুঝা লিখে ফেললাম। ওকে, হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই। বলো কালকে ক্লাস হবে না? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, ওই প্যাসেজটা স্যার কখন বলবো এটা তো বললেন না স্যার। ক্লাস টাইমটা হলো প্রতিদিন শুক্র শনি রবি এবং মঙ্গলবার সেম টাইম 7:30। হ্যাঁ 7:30 বাংলাদেশ টাইম, আমাদের হলো 9টা। আমাদের এখানে দেখো কটা বাজে, তুমি টাইমটা বুঝতে পারবে। দেখো কটা বাজে হ্যাঁ স্ক্রিনে দেখা যায় কিছু? কটা বাজে বলো তো? 11:05। 11:05 AM না PM? এম স্যার। AM। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই। স্যার ওই যে আপনি শুরুতে হচ্ছে কিছু টপিকের নাম বলে দিয়েছিলেন যেগুলোতে আমাদের কিছু যে হ্যান্ডনোট করতে হবে, ওগুলোতে আরেকবার একটু কাইন্ডলি বলবেন? না কাইন্ডলি বলা লাগবে না, এগুলো দিয়ে দেবো কালকে, দিয়ে দেবো কালকে ক্লাসের পরে ইনশাল্লাহ দিয়ে দেবো। এগুলো যে টপিক গুলোর উপর তোমরা অ্যানালাইসিস করবা সলিউশনটা। আসসালামু আলাইকুম। স্যার প্যাসেজটা কখন পড়বো স্যার সেটা তো বললেন না স্যার। হ্যাঁ কোন প্যাসেজটা? স্যার আপনি ওই যে আমরা যখন থিমেটিক প্রশ্ন লিখবো তখন স্যার প্যাসেজটা কখন পড়বো স্যার, ওই বিষয়টা স্যার প্রথম 5 মিনিটে তো স্যার আপনি ম্যাপিং করতে বলছেন। মানে যখন 1 ঘন্টা পর মানে প্যাসেজ দেওয়ার পরে পড়বো, মানে 5 মিনিট পরে প্যাসেজ পড়া শুরু হবে। প্যাসেজটা কিভাবে পড়বো? প্যাসেজ পড়বো না আমরা,
আমরা প্যাসেজ পড়বো না, আমরা প্রশ্নগুলো পড়া শুরু করবো। এই যে 5 মিনিটের পরে 6 মিনিট থেকে কি করণীয় এটা আমরা থিমেটিক কোশ্চেন দিয়ে বলবো। তো থিমেটিক কোশ্চেন আমরা কখনোই প্যাসেজ পড়বো না, আগে আগে প্রশ্ন পড়বো, গ্রামাটিক্যাল প্রশ্নগুলো কিভাবে করবো দেখবা যে হয়ে যাবে। প্যাসেজ না পড়ে উত্তর করবো ইনশাল্লাহ, ওয়েট করো। স্যার একটা কোশ্চেন, স্যার লাস্ট কোশ্চেন স্যার। আপনি যে আমাদের হোমওয়ার্ক দিবেন স্যার, এটা যদি হচ্ছে মানে ইন্ডিকেট করে দেন তাহলে ভালো হয় আর কি, মানে কোনগুলো করতে হবে আর কি। তো একটা লেখা আছে, এই যে দেখো, মানে স্ক্রিন শেয়ারে দেখাইতেছি, তুমি দেখো ইন্ডিকেট করা আছে তো স্পষ্ট। এই যে শিরোনামে কি লেখা আছে দেখো, 40 সেকেন্ড হবে, কিটার উপরে করা গেছে। এই যে নোট কত 1 2, আমি ক্লাসে 1 2 পড়াইছি না, 1 2। কালকে দেখো 3 4 পড়াবো, 3 4 দেবো, বুঝছো না এই বিষয়টা? তার নিচে কি স্যার উত্তর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে প্রথমে তুমি নিজে নিজে করবা, তারপরে উত্তরে দেখবা, প্রিন্টও করা লাগবে না জি তোমার। স্যার। আচ্ছা স্যার, মানে ভেঙে ভেঙে করে দিচ্ছি। হ্যাঁ ওকে স্যার উত্তরটা না দিলে ভালো হতো আর কি, প্রথমে একটু ট্রাই করতাম। বিভ্রান্ত হইবা, এই যে সবগুলো উত্তর দেওয়া আছে। হ্যাঁ প্রথমে স্যার উত্তর দিন। আগামীকাল ক্লাস আছে না স্যার? ওকে ভাই, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।